মানে নতুন আইন হচ্ছে এটা নিয়ে, যাতে করে কেউ টানা সারা জীবন আমি ঢাকায় থেকে যাব, আমি জীবনেও হচ্ছে কুড়িগ্রাম যাব না, এরকম যাতে না হয়। মানে সবাই মিলেমিশে যাতে সব জায়গায় পোস্টিং নিতে পারে। বা বর্তমান চিফ জাস্টিস উনি হচ্ছে এটার ইনিশিয়েটিভ নিয়েছেন যে প্রমোশন পোস্টিং এগুলা নিয়ে একটা আইন থাকতে হবে। ভাই শুক্রবারেও কি কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডিউটিতে থাকে? মানে এটা থানা ভিত্তিক, জেলা হ্যাঁ, ভিত্তিক? থাকতে পারে, থাকতে পারে। এটা নর্মালি থাকার কথা না, বাট থাকতে পারে স্পেশাল ডিউটিতে অনেক সময়, যেমন গালিব ভাই থাকে মাঝে মাঝেই দেখি। ওনারা অনেক সময় চার্জে থাকে, অনেক সময় গুরুত্বপূর্ণ মামলার সাক্ষী থাকে, এটা বিশেষ ক্ষেত্রে হয়। ভাই এক্সামের ডিউটিও তো দেয় মাঝে মাঝে। হ্যাঁ, এক্সামের ডিউটি দেয়, তারপর হচ্ছে মাদক দ্রব্য পোড়াইতে যাবেন আপনারা জাজ হওয়ার পরে। আপনারা হচ্ছে দেখা যাবে প্রায় মানে অনেক মাদকদ্রব্য পোড়ায় একসাথে, ধরেন এই যে কি বলে এগুলারে, বোতল টোতল থাকে 10,000 পিস, 20,000 পিস, এগুলো হচ্ছে রোলার দিয়ে একদম পিষায় ফেলে। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন আছে। তারপর আপনাদের খাদ্য কোর্ট আছে আবার, তারপরে বিদ্যুৎ আদালত আছে। ওখানে হচ্ছে আপনারা আহ, একদম গাড়ি নিয়ে পুলিশ নিয়ে চলে যাবেন যেখানে ঘটনা ওখানে। মোবাইল কোর্ট নিয়ে তো মামলা চলতেছে, এটা তো জানেন আপনারা মনে হয়। ভাইয়া জি এই ভাইয়া। ভাইয়া এটা নাকি অবৈধ ঘোষণা করেছে এটা। এটা নিয়ে মামলা চলতেছে, দেখা যাক কি হয়। আপনারা এটা নিয়ে একটু পড়াশোনা করেন, স্টাডি করেন। কেন? যেহেতু দিন শেষে আমরা সবাই লয়ের, আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। আমরা এবার জাজ হিসাবেই থাকি, আমরা এবার অ্যাডভোকেট হিসেবেই থাকি, বিকজ আমাদের রুট একটাই ল। সো আমরা যত বেশি পড়াশোনা করব, অত বেশি হচ্ছে আমাদের অন্যকে ইয়া করা সহজ হবে। মানে হচ্ছে অন্যের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে বাঁচায় রাখা। আপনারা তো জানেন সব এগুলো তো ওপেন সিক্রেট, যে হচ্ছে অনেক মহল চায় না যে বিচারকরা ভালো থাকুক বা লয়ের মানুষরা ভালো থাকুক, তাই না? যেমন এই যে অ্যাডভোকেটরা এত কষ্ট করে সারা দিন, কত কষ্ট করে। একটা সত্যি কথা বলেন, অ্যাডভোকেটদেরকে আমরা কি প্রাপ্য সম্মানটুকু দিতে পারছি সোসাইটিতে? না ভাইয়া। না। ভাই ইন্টারনেট অ্যাডভোকেটদের কোনো ফিজ নাই। ইন্টার্ন অ্যাডভোকেট বাদ দিলাম, যারা ধরেন 5-7 বছর ধরে চাকরি করে বা অ্যাডভোকেসি করে, তারাও তো অনেক মানবেতর জীবনযাপন করে। কেন গভর্নমেন্ট এত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা সব চাকরিজীবীদেরকে দিতে পারতেছে, সব জায়গায় ইনসেনটিভ দিতে পারতেছে, এখানে কি কিচ্ছু দেওয়া যায় না? মানে কিছুই দেওয়া যায় না? মানে মানলাম যে বেশি দেওয়ার দরকার, বেশি দেওয়া যাবে না, কারণ এটা মানলাম। বাট একটা তো মান্থলি অথবা ইয়ারলি, মানে বারের বাইরে যাদের বার 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 আছে, বার ভবন মানে বার থেকে তো একটা চাঁদা বা একটা সম্মানী পাওয়া যায় ইয়ারলি, ওইটার বাইরে, এর বাইরে টাকা না দেখ, ধরেন টাকা না দেখ, বাট অ্যাডভোকেটদের জন্য কোনো একটা জায়গায় একটু জায়গা রাখা, ওদের সন্তানাদের পড়াশোনার জন্য আলাদা কোনো ইনস্টিটিউশন থাকা। সবার কিন্তু আছে ভাই, দেখেন পুলিশদের আছে, আর্মিদের আছে, হ্যাঁ সবার আছে, কিন্তু এদের নাই। এই জিনিসগুলো ভাবা উচিত আসলে। ওকে, আমরা আজকে সাধারণ জ্ঞানের প্রথম ক্লাস। তো আপনাদেরকে সাধারণ জ্ঞানের জন্য কোন বইটা কিনতে বলেছিলাম? ভাইয়া ওই যে নাইস বেসিক ভিউ, ভিউ। ওইটা না? বেসিক ভিউ বইটা একটু মোটা, এই জন্য অনেকে এটাকে ভয় পায়, অনেকে শর্টকাট অনেক কিছু পড়ে। বাট এই বইটা একটু সাইজে একটু বড় হইলেও কি হয়, এটা আপনাদের জন্য কাজে আসবে। বইটাতে টপিক ওয়াইজ সুন্দর করে ভাগ করে দেওয়া। অন্যান্য যে বইগুলো থাকে সাধারণ জ্ঞানের, ওখানে ধরেন আপনার ধুপধাপ ইনফরমেশন দেওয়া এমসিকিউ আকারে, তো এমসিকিউ আকারে আপনি একটা ইনফরমেশন মুখস্থ করলে তাহলে জীবনেও আপনার মনে থাকবে না। বাট যদি একটু মানে কনটেক্সট হালকা, বেশি ভিতরে না ঢুকেও হলেও হালকা একটু কনটেক্সটটা বুঝে আইডিয়াটা নেওয়া যায়, তখন কিন্তু এটা আমাদের সাস্টেনেবল হয়। কিন্তু মজার ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে সাধারণ জ্ঞানে আমাদের থাকবে 10 নম্বর প্রিলিমিনারি পরীক্ষায়, আর রিটেন পরীক্ষায় থাকবে হচ্ছে আমাদের 100 নম্বর। তো এই দুইটা জায়গাতেই আমাদের জোর দিতে হবে, কোনো অংশ ছাড়লে হবে না। কেন? কারণ সাধারণ জ্ঞানের যে রিটেন অংশ 100 নম্বর, এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। কেন? কারণ আপনারা যখন প্রিলি পাস করবেন তখন কিন্তু সবাই, আমি জানি, ল নিয়ে প্রেসারে থাকবেন সবাই, যে সারাদিন ল নিয়েই পড়তে মন চাইবে, কারণ আপনাদের মনে হবে যে জেনারেল সাবজেক্টগুলো পড়া বিলাসিতা, বা জেনারেল সাবজেক্টগুলো পড়ার একটা এনার্জি আসলে কাজ করে না, আমারও করতো না।
ভুলেই যেতাম জেনারেল সাবজেক্ট যে পড়তে হবে, বা ওই সময় মনে করতাম এটা যে জেনারেল কোনো মতে বানায় লিখে আসতে পারবো, বাট লগুলো তো বানায় লেখার জিনিস নেই, এগুলো তো টু দ্য পয়েন্ট লিখতে হবে। সেজন্য জেনারেল পড়ার কিন্তু তখন টাইম পাবেন না, আমি বারবার বলে দিচ্ছি। প্রিলি পাশ করার পরে জেনারেল সাবজেক্টগুলো পড়ার টাইম পাবেন না, জেনারেল সাবজেক্ট যা পড়ার আগেই পড়ে রাখতে হয়। তো এই যে রিটেনের যে 100 নাম্বার, এটা কি আপনি পরে পড়ার আসলে টাইম পাবেন সত্যি করে বলেন তো? না। না ভাইয়া। একদমই পাবেন না। এই জন্য আমাদের কি করতে হবে, স্ট্র্যাটেজি কি, আমি আপনাদেরকে আর্মি স্টাইলে ট্রেনিং দেব। সেটা হচ্ছে এই জিকের জন্য, জেনারেল সাবজেক্টের রিটেনের 100 নম্বরের জন্য। আর্মি স্টাইলের ট্রেনিংটা কি, প্রথমে আমরা দেখব যে প্যাটার্ন কি, পরীক্ষার প্যাটার্ন কি, মানে জেনারেলে আসলে রিটেনে কোন ধরনের প্রশ্ন আসে, রিটেনে কোন ধরনের প্রশ্নগুলো আসে। সেজন্য আপনাদের অলরেডি অ্যাসাইনমেন্ট 2 কিন্তু আমি দিয়ে দিয়েছি সবাইকে। অ্যাসাইনমেন্ট 2 পেয়েছেন সবাই গ্রুপে? জি। ভাইয়া অ্যাসাইনমেন্ট 2 সবাই কমপ্লিট করে ফেলবেন, করে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিট করার যে গ্রুপটা সেখানে আপলোড করবেন। আপলোড করার সময় আপনি আপনার নাম দিয়ে আপলোড করতে পারেন, আর যদি চান আপনি আপনার নাম দিতে চান না, নেম দিতে চান না, আপনি হচ্ছে অ্যানোনিমাস অপশন আছে একটা, ওই অ্যানোনিমাস অপশনে গিয়ে আপনি হচ্ছে এটা আপলোড করতে পারবেন। একান্ত তারপরেও কোনো সমস্যা হলে ওইটা আমি দেখব ইন্ডিভিজুয়ালি, সমস্যা নাই, চাপ নাই। তো আমি অ্যাসাইনমেন্ট 3-তে আপনাদেরকে আগেই বলে রাখতেছি, দেখেন অ্যাসাইনমেন্ট 3-তে আমি কি অ্যাসাইনমেন্ট দিব আগেই বলে রাখতেছি। অ্যাসাইনমেন্ট 3-তে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই যে 17তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় যে লিখিত পরীক্ষাটা হলো, কয়েকদিন আগে যে লিখিত পরীক্ষাটা হলো, সেই লিখিত পরীক্ষায় আপনার আহ, আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কয়টা প্রশ্ন আসে বলেন তো লিখিত পরীক্ষায় আন্তর্জাতিক থেকে? 7টা। 7টা নাকি 6টা? পাঁচ লিখতে হবে। 7টা বা 6টা প্রশ্ন আসে, এখান থেকে অ্যান্সার করতে হয় 5টা নাকি 4টা এরকম। তো আমি এখান থেকে পাঁচটা। এই 17তম লিখিত পরীক্ষা থেকে আমি আপনাদেরকে এই অ্যাসাইনমেন্ট 3-তে আমি এই এরকম 3টা প্রশ্ন দিব, দুইটা বা দুইটা প্রশ্ন দিব, দুইটা বেশি না, লিখিতর জন্য। তো যদি আমি এরকম 2টা প্রশ্ন দেই হুবহু যেটা 17তম লিখিত পরীক্ষায় আসছে, আপনি এগুলোর জন্য যখন ঘাটাঘাটি করবেন, তথ্য সংগ্রহ করবেন, তখন কিন্তু আপনার এই আর্মি স্টাইলে ট্রেনিংটা হয়ে যাবে যে ভাই বুঝে ফেলছে আমাকে রিটেনের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। অ্যাসাইনমেন্ট 3-তে আমি এই কাজটা করব। আর এবার যেমন হচ্ছে রিটেনের জন্য আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স বিডি আর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে 50 আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কত বলেন তো? 50। 50, মোট 100। এখন এই যে 50, 100 নম্বর যেটা লিখিত পরীক্ষায়, এই ধরেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর 50 নম্বর আপনাকে 5টা প্রশ্ন ধরেন উত্তর করতে হচ্ছে, ধরেন 5টা প্রশ্নের জন্য আপনাকে কয়টা টপিকের উপরে আপনার পরীক্ষার হলে লিখতে হবে? 5টা প্রশ্নের জন্য কয়টা টপিকের উপরে? ন্যূনতম 5টা টপিকের উপরে লিখতে হবে না? জি। যেমন ধরেন একটা প্রশ্ন আসলো সিরিয়া নিয়ে, একটা প্রশ্ন আসলো সিরিয়া ক্রাইসিস, আর একটা প্রশ্ন আসলো রাশিয়া ইউক্রেন। দেখেন রাশিয়া ইউক্রেন, আপনাদের সবাই একটু মিউট করেন, কার মাইক্রোফোনে যেন শব্দ হচ্ছে। রাশিয়া ইউক্রেন, একটা আসলো সিরিয়া, একটা আসলো রাশিয়া ইউক্রেন, আর একটা আসলো সাপোজ ধরেন ন্যাটো, ন্যাটো ভার্সেস আপনার হচ্ছে আসলো সাপোজ ন্যাটোর সাথে আপনার এইটা, এই প্রেক্ষাপটে একটা প্রশ্ন করলো, ন্যাটোর সাথে রাশিয়া চায়না এদিকে কানেক্ট করে একটা প্রশ্ন করলো, আর একটা প্রশ্ন করলো সাপোজ ধরেন হচ্ছে আপনার কোয়াড, কোয়াড থেকে করলো সাথে আইপ্যাক, ইন্দো প্যাসিফিক। তো দেখেন আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই রিটেনের 5টা প্রশ্ন পারার জন্য আপনাকে এরকম কয়টা টপিক পরীক্ষার হলে অ্যান্সার করতে হবে? 5টা টপিক। কিন্তু আপনি যদি ন্যূনতম 5টা টপিক পড়ে যান, সেই 5টা থেকেই এই 5টা আসবে, এটার কি কোনো গ্যারান্টি আছে? নাই। সেজন্য আপনাকে কয়টা টপিক পড়তে হবে বলেন তো? 10টা। বেশি কয়টা? 10টা, আরো বেশি। বেশি না, বেশি না, 10টা। কয়টা? 10টা। এই 10টা টপিক যদি আপনারা খুব ভালো করে পড়ে যেতে পারেন, যে 10টা টপিক আমি দিব, তাহলে আমি গ্যারান্টি দিয়ে দিব লিখিত পরীক্ষায় আপনার কলম থামবে না।
আপনি এই 10টা টপিক ভালো করে পড়ে গেলে যেই কোনো ধরনের প্রশ্ন আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। আমি ঠিক সেম কাজটা করছিলাম। আমি লিখিত পরীক্ষার জন্য কয়টা টপিকে নোট করছিলাম বলেন তো? 10টা। 10টা। দশ 10টা না, আমি করছিলাম 15টা। আমি এক্সট্রা 5টা আরো বেশি করছিলাম যাতে রিস্ক না থাকে। এবং মজার ব্যাপার, আমার সবগুলা প্রশ্ন কি হয়েছিল বলেন তো বুদ্ধি করে? এই 15টা থেকে কমন পড়ছিল। তাহলে আপনারা বুঝে গেছেন যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর রিটেনের আসলে মানে প্রিপারেশন প্যাটার্নটা আসলে কেমন হওয়া উচিত। জি ভাইয়া। এবং আমি আমার রিটেনের যে জি নোটটা ছিল, ভাই, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যে নোটটা ছিল আমার রিটেনের, আমি কিন্তু এটা শেয়ার দিয়েছিলাম। আপনারা কেউ কি মিস করছেন, এমন কেউ আছেন যে এটা পান নাই বা দেখেন নাই? জি ভাইয়া, পাইনি পাইনি। ভাইয়া আমিও পাই নাই। ভাইয়া নতুন ব্যাচ পাইনি, হয় নাই ভাইয়া। সব আমি আছে। কিন্তু ভাইয়া এটা পাই আমার নাই পাইতেছিলেন। এটা কিন্তু আমি পাই আমার নাই। ফেসবুকে ওয়ালে দিয়েছিলাম। আমি আবার দিব, তাহলে সমস্যা নাই। আমি এটা আপলোড করে দিব আবার, যেভাবেই হোক, হয় আমাদের গ্রুপে দিব, আর না হয় আমি আবার আমার ওয়ালে আবার দিয়ে দিব। তো ভাইয়া ওইটা গ্রুপে দিয়েন। আচ্ছা। তো দেখেন এই যে ভাইয়া হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। ভাইয়া এখন এখন দেখেন আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে ওই যে আমি যে নোটটা করছিলাম ওই নোটটা দেখে আপনাদের কি কোনো লাভ হবে? মানে ওখান থেকে কি কিছু কমন পাবেন? এগুলো তো আগের নোট। ধারণা নিতে হ্যাঁ, পারবো ভাইয়া ভাই। প্র্যাকটিস দেখতে ধারণা পাবো নেওয়া কিছু। যাবে। আপনারা রাষ্ট্রীয় কাজ আপনারা ছিল। নিবেন হচ্ছে কিভাবে আসলে পড়তে হবে এই ধারণাটা, বুঝতে পারছেন? কিভাবে জি আসলে নোট নিতে হবে, সোজা পড়তে হবে না। কারণ আপনি পড়ার সময় সব দুনিয়াদারির কিছু নোট নিবেন না। আপনি নোট নিবেন চুম্বক অংশ। যেমন আমি কি করছিলাম দেখেন, আমি জিকে যে নোটটা ছিল সেই নোটে আমি প্রথমে ওই সময়ের যে আরেকটা কথা বলে রাখি, এগুলো কিন্তু সব লিখে রাখেন আপনারা খাতার মধ্যে। এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যেই কোশ্চেনগুলো আসবে সবগুলো হবে সাম্প্রতিক। কি আসবে বলেন তো? সাম্প্রতিক। সাম্প্রতিক। তাহলে যদি আমি একটা কথা বলি, এটা কি ভুল হবে যে সিরিয়া থেকে 100% একটা প্রশ্ন আসবে? আসতে পারে ভাইয়া। আসতে পারে না আপু, বলেন আসবে, আমার সাথে সাথে বলেন। পার্সেন্ট আসবে, এবার তো আরো বেশি। বলেন আসবে, এখন এখন আসবেই। এখন কারণ এই যে 2 দিন আগে সিরিয়ায় যে ঘটনা ঘটলো। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর একটা প্রশ্ন কি আমি ফাঁস করে দিব? জি ভাইয়া। জি যুদ্ধ জি জি ভাইয়া অবশ্যই। 24 জুলাই এইরকম একটা প্রশ্ন থাকবেই, থাকবে কি থাকবে না বুদ্ধি করে বলেন। থাকবে ভাইয়া। কিছু করার নাই থাকবে। ভাই, ভাইয়া। আপনারও সাজায় ফেলতে হবে, কিছু করার নাই। আপনি আপনার মতো সুন্দর করে সাজায় ফেলবেন। এগুলো দেখবেন ওই বিভিন্ন সিটে মিটে এগুলো নিয়ে প্রচুর লেখালেখি হয়ে যাবে ইতিমধ্যে। অলরেডি পত্রিকায় বহুত লেখালেখি হয়েছে। সো দেখেন, আমরা কিন্তু প্রশ্ন আসলে কমন ফেলতে পারি চাইলে, যদি কনসেন্ট্রেট করি। আর কনসেন্ট্রেট না করলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবেন প্রশ্ন আসছে, আপনি লিখতেছেন আপনার মতো, স্যার খাতা দেখতেছে স্যারের মতো, প্রত্যেকটা কোশ্চেনে আপনারা 10-এর দিকে দিতেছে 4, 5। ঠিক আছে, নম্বর তখন আসবে অটো 100 থেকে 50 বা 55। এটা দিয়ে হবে না। জিকেতে 100 থেকে ন্যূনতম 65 পাইতে হবে। আমি 70, 75, 80 বলবো না, ম্যাথের মতো আমি এইসব ফালতু কথা বলবো না। বাট জিকেতে আপনি 65+ পেতে পারবেন চাইলে। আমার বিশ্বাস আমি 65+ পেয়েছিলাম, বাকিটা আল্লাহ জানেন। এবং আমি প্রথম নোটটা করছিলাম, আমার নোট খাতার একদম প্রথম নোটটাই ছিল যে শ্রীলঙ্কা ক্রাইসিস। ওই সময় শ্রীলঙ্কা একটা ক্রাইসিস হয়েছিল না, মনে আছে? জি জি ভাইয়া। শ্রীলঙ্কায় বাংলাদেশের মতো এবং সিরিয়ার মতো সেম ক্রাইসিস হয়েছিল শ্রীলঙ্কাতে তখন। আমি কি কি নোট করেছিলাম দেখেন। আমি প্রথমে নোট করেছিলাম যে ওইটার প্রেক্ষাপট, শ্রীলঙ্কার এই ক্রাইসিসের কারণ কি, প্রেক্ষাপট কি, দেখেন প্রেক্ষাপট। তারপরে নোট করছিলাম যে প্রেক্ষাপটের সাথে যে কারণগুলো আর কি। তারপরে এই যে শ্রীলঙ্কার এই যে ক্রাইসিসটা, এটা নিয়ে আন্তর্জাতিক যে খ্যাতিসম্পন্ন যে ইন্টারন্যাশনাল জুরিস্ট যারা আছে না কিছু ইন্টারন্যাশনাল কিছু মানে লেখক বা হচ্ছে পলিটিক্যাল সায়েন্টিস্ট, অ্যানালিস্ট, তারা অনেক মন্তব্য করে। এমন 2টা বা 3টা আমি কি করছিলাম, তত্ত্ব তত্ত্ব নোট করে ফেলছিলাম দেখেন। তারপরে আমি কি করছিলাম, শ্রীলঙ্কা টপিক নিয়ে এবার এই শ্রীলঙ্কার উত্তরণের উপায় বের করছিলাম, যে উত্তরণের উপায় শ্রীলঙ্কার কিভাবে, এটা থেকে উত্তরণের উপায় কি। তারপরে শেষে আরেকটা টপিক নোট করছিলাম যে শ্রীলঙ্কার মতো কি বাংলাদেশের অবস্থা হবে কিনা, শ্রীলঙ্কার মতো কি হবে কিনা বলেন তো। বাংলাদেশের অবস্থা হবে কিনা। বাংলাদেশের অবস্থা কি শ্রীলঙ্কার মতো হবে কিনা, এটাও আমি নোট করে ফেলছিলাম। তো এটা কোনোভাবে পরীক্ষায় আসে নাই বাই চান্স। বাট এই 3টা কি হয়েছিল বলেন তো, পুরোটাই আমার পরীক্ষায় আসছিল। তখন এটা দিয়ে আমি পরীক্ষায় উত্তর করা শুরু করছি। আমার নিজেকে পরীক্ষার হলে রাজা রাজা মনে হচ্ছিল। আই ওয়াজ এ কিং।
বিকজ প্রথম ভাইয়া প্রশ্নটাই এই নোটটা আপনি হচ্ছে রিটেনের কয় মাস আগে করেছিলেন? এইটা মানে এই যে করেছিলাম। একটা টপিক, হ্যাঁ। এটা করেছিলাম আমি হচ্ছে মনে আছে যে প্রিলির মনে হয় 1 মাস আগে, প্রিলির 1 মাস বা 1.5 মাস আগে। আপু খুব সাইকোলজিক্যাল প্রশ্ন করে। আপনার নাম কি যিনি প্রশ্নটা করলেন? নুরুন নাহার আক্তার। কঠিন প্রশ্ন এগুলা। এটা করছিলাম আমি হচ্ছে প্রিলির 1 মাস বা 1.5 মাস আগে। কারণ আমি ওই সময় চিন্তা করছিলাম, আমার তো এরকম মেন্টর ছিল না। আমি ওই সময় চিন্তা করছিলাম যে আপনার রিটেনের তো সব একসাথে আসলে নোট করা সম্ভব না। সো আমি এক কাজ করি, টপিক ওয়াইজ একটা একটা করে নোট করি। পরে ওই যে বললাম আমি 15টা টপিক আগে নিজে খুঁজে বের করছিলাম, এগুলো কিন্তু আমি একা করছিলাম, কারো সহযোগিতা নেই। 15টা টপিক আমি বের করছিলাম। পরে টপিক 1 দিছিলাম, এভাবে টপিক 1 দিয়ে আমি আগে মেইন কোশ্চেনটা লিখছিলাম বা মেইন টপিকটা লিখছিলাম। লিখে আমি 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা নোট নিছি। নিয়ে ধরেন একটা টপিক লিখছি, লিখে আমি ধরেন 2 দিন আর জিকে পড়ি নাই, এমনও হয়েছে। 3 দিন আমি জিকে পড়ি নাই। আবার হঠাৎ মনে হলো যে জিকের তো একটা টপিক আমার হয়েছে, আজকে জিকের টপিক 2 নিয়ে আমি কাজ করি। টপিক 2 কি ছিল? সাপোজ ধরেন কোয়াড। হ্যাঁ, কোয়াড ছিল বা ন্যাটো ছিল। তখন আমি আবার এই কোয়াড আর ন্যাটো নিয়ে আবার গবেষণা শুরু করছি। এরকম 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার নোট নিছি। পরে আমি আবার 2 দিন 3 দিন জিকে পড়ি নাই, 4 দিন জিকে পড়ি নাই। পঞ্চম দিন বা ষষ্ঠ দিন আবার ভাবলাম এক কাজ করি, এবার জিকের আরেকটা টপিক আমি নোট করে ফেলি। এইভাবে আমি দেখছি আমার নোটটা হয়ে গেছিল আর কি। ভাইয়া পার্মানেন্ট কোন টপিক গুলা হচ্ছে নোট রাখতে হবে? থাকবে না রিসেন্টের সাথে, তখন রিলেট করতে পারবো। বাট এগুলা পার্মানেন্ট একটা নলেজ দরকার, আগে থেকে পার্মানেন্ট গ্যাদার নলেজ করতে লাগবে হবে। কোনটা আমি বলি। হ্যাঁ, এটা আমি যেমন জিকেতে আমি আপনাদের কি পড়াবো সেটা নিয়েও আমি ক্লাসে কিন্তু আজকে কথা বলবো, এবং আপনারা কি পড়বেন, এবং আজকে আমি পড়াও দিয়ে দিব, কারণ এই সপ্তাহে তো উইকলি এক্সাম আছে। আজকে আমি পড়াবো আপনাদের কিছু জিনিস। তো জিকেতে আমি পড়াবো কি দেখেন, এই যে পার্মানেন্ট যে বিষয়গুলো, যেগুলো আপনার বেসিক, যেগুলো কি বলেন তো, বেসিক, এগুলো যদি আমি আপনাকে না পড়াই, আপনি নির্ঘাত পরীক্ষার হলে ম্যাচিউরড অ্যান্সার করতে পারবেন না। হ্যাঁ, যেমন জিকের বেসিক কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বলেন তো, একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক আসলে কেমন, তাই না? পররাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি। হ্যাঁ, পররাষ্ট্রনীতি, সোজা কথা। যেমন সিরিয়ার এই ঘটনায় আরব বিশ্বের অবস্থান কি, অথবা যেমন এই 17তম জুডিশিয়ারিতে একটা খুব চমৎকার প্রশ্ন আসছে যে আরব বিশ্বের এই যে অধপতন বা আরব বিশ্বের এই যে মানে খারাপ অবস্থা, এই যে সারাক্ষণ যুদ্ধ বিধ্বস্ত লেগেই থাকে, এটার মূল কারণ হচ্ছে আরব যে লিডার, তাদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট অ্যান্ড স্প্লিট অফ আইডিয়াস। আমি এই কোশ্চেনটা দিছিলাম পরীক্ষার আগে এবং এটা আসছে। তো এইটা কি পার্মানেন্ট একটা বিষয় না বলেন তো? ইয়েস অর নো? এস। পার্মানেন্ট বিষয় টপিকটা কি? তার মানে অ্যারাব ওয়ার্ল্ড। টপিকটা কি হবে বলেন তো? অ্যারাব ওয়ার্ল্ড। অ্যারাব ওয়ার্ল্ড, মানে যে আরব বিশ্ব, সোজা কথা। আরব বিশ্ব বলতে যতগুলো কান্ট্রি আমাদের আছে মধ্যপ্রাচ্যে, তাদের স্ট্যান্ড। তারপরে আরো কিছু পার্মানেন্ট টপিক আছে যেগুলো কখনো চেঞ্জ হবে না, সাম্প্রতিকের সাথে অলওয়েজ রেলিভেন্ট থাকবে। যেমন হচ্ছে ইস্ট ভার্সেস ওয়েস্ট, এটা থাকবে না বলেন তো? এই যে ইউএসএ ভার্সেস হচ্ছে ধরেন আমি বললাম যে রাশিয়ার যে কনফ্লিক্ট, এটা কি থাকবে না সব সময়? জি, সবসময় থাকে। তারপরে ধরেন চায়না ভার্সেস হচ্ছে ইন্ডিয়া, এটা সব সময় থাকবে, কারণ তারা মানে কিছু জায়গায় এক, আবার কিছু জায়গায় তাদের মতামত সম্পূর্ণ ভিন্ন। ইন্টারন্যাশনাল কনটেক্সটে চায়না আর ইন্ডিয়া টোটালি আলাদা। ডোমেস্টিক অনেক কিছুতে তারা আবার ইন্টারডিপেন্ডেন্ট। এই জিনিসগুলা কিভাবে আমরা সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে, সুন্দর সুন্দর ফ্রেজ ব্যবহার করে, সুন্দর সুন্দর তত্ত্ব ব্যবহার করে কিভাবে প্রেজেন্ট করতে হয়, সেটা খেলাটা হয়েছে আমার, আমি ওই খেলাটা খেলবো। বাট আপনারা ভাইয়া যেটা খেলবেন সেটা হচ্ছে আমি যেটা পড়া দিব এটা সুন্দর করে নোট করে ফেলবেন। ভাইয়া বলে ফেলেন। ওই যে ইউএস এর সাথে চায়নারও তো এখন বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যাবে ট্রাম্প আসার পর থেকে, তারাও তো এটা ইয়া অনেক হবে, আগে থেকেই চলতেছে, এখন শুরু হয়ে যাবে ব্যাপারটা তা না। এটা কিন্তু অনেক আগে থেকেই এখন চলতেছে জোরালো যে হবে। হ্যাঁ, এখন আরো চূড়ান্ত হবে। তো ভাই এইটা এই গেল আমাদের 15টা পার্মানেন্ট যে 10টা ইস্যুগুলো আমরা টপিক, দেখব। এই কথাটা আরেকবার যদি একটু বলতেন। কোনটা? টপিক সিলেকশনে 15টা নাকি 10টা মানে পড়বো আমরা, এটা যদি আরেকবার একটু বলতেন, আমি মিস টপিক করে সিলেকশনে গিয়েছি। কিভাবে পড়বো সেটা আমরা বলি। টপিক সিলেকশনে 10টা পড়বো আমরা খুব ভালোভাবে, 10টা পড়বো খুব ভালোভাবে, যেগুলো আমাদের হাই লিস্টে থাকবে। 10টা টপিক খুব ভালোভাবে। এই টপিকগুলো আমি আপনাদের কষ্ট করা লাগবে না, এগুলো আমি দিব আপনাদেরকে, এই কষ্ট আপনাদের করা লাগবে না। আর এক্সট্রা আরো 5টা টপিক আমরা, এগুলো হচ্ছে আইডিয়া নিয়ে যাব। হ্যাঁ, আইডিয়া। বাট নোট আমি 15টাই করবো, কিন্তু নোট করব 15টা। বাট 15টা নোট করলেও
এই 5টা টপিক এগুলো নিয়ে খুব কষ্ট করা লাগবে না, এগুলো আইডিয়া নিয়ে যাব, বাট এই 10টা আমরা খুব কষ্ট করব যেগুলো বেশি হাইলি ইম্পর্ট্যান্ট। ভাইয়া ভাইয়া নোট কি পত্রিকা থেকে করবো নাকি কোনো বই থেকে, কোত্থেকে ইনফরমেশন গুলো নোট কালেক্ট করবো? করার ক্ষেত্রে কি কি নিব আমরা বলি, নোট করার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোর সহযোগিতা নিব। 1 নম্বরে নিব হচ্ছে আমরা, 1 নম্বরে নিব হচ্ছে যে সম্পাদকীয় গুলো থাকে না বাজারের, মাহির সম্পাদকীয়, হ্যাঁ। মাহির সম্পাদকীয় অত ভালো না, আরো কিছু সম্পাদকীয় আছে, মেন্স আছে, তারপরে হচ্ছে আহ আপনারা বাজারে, যেমন আমি যেটা করতাম, এমন কোনো সম্পাদকীয় ছিল না যেটা বাজারে আছে কিন্তু আমার টেবিলে নাই, কারণ এগুলোর দাম 100-150 টাকা ভাই, নিয়ে নিতাম। তো সম্পাদকীয় গুলো নিতে হবে। 2 নম্বরে নিতে হবে পত্রিকা, যদি এটা যারা নিবেন তারা হচ্ছে সুপার, মানে এটা যারা নিবেন, এটা আমি নিয়েছিলাম কিন্তু পত্রিকা থেকে আমি অনেক কালেক্ট করছিলাম ডেটা। আমার আব্বু সাংবাদিক হওয়ার কারণে আমার এক পত্রিকার সাথে অ্যাক্সেসটা অনেক আগে থেকেই ভালো ছিল। তো এই পত্রিকার সহযোগিতা নিতে পারলে এটা সবচেয়ে বেটার হবে। এখনো কিন্তু আমার বাসায় প্রতিদিন আমি 3টা পত্রিকা রাখি, শুধুমাত্র এই সম্পাদকীয় নিয়ে আমি কাজ করতেছি ভাইয়া, এই জন্য। আপু বলেন। ভাইয়া কোন পত্রিকাটা পড়লে বেশি ভালো হবে? আমি তো রাখি বাসায় বণিক বার্তা, প্রথম আলো আর ডেইলি স্টার। আপনারা যে কোনো আপনারা কোনটা নিবেন বাকিরা বলেন তো, কারো কোনো আইডিয়া প্রথম থাকলে। আলো। ভাইয়া প্রথম আলো ভাইয়া প্রথম প্রথম আলো। আলো। প্রথম আলোই নিতে পারেন। প্রথম আলো। হ্যাঁ, কারণ প্রথম আপনাদের আলোতে কিন্তু দেখা যায় আসলে, যে ম্যাক্সিমাম আপনাদের আর্টিকেলই কিন্তু থাকে আসলে পলিটিক্যাল। ইনফরমেশন লাগবে আপনাদের, আসলে এমন না যে পত্রিকার সব নেওয়া লাগবে আপনাদের। একটা ভালো বই যেমন একটা ভালো হওয়া লাগে, পত্রিকা অত ভালো হওয়া লাগে না আসলে। পত্রিকাটা হয়েছে জাস্ট, যেমন প্রথম আলোর আপনার 7 দিনের পত্রিকা নিলে কমপক্ষে 1 দিন বা 2 দিনে আপনি ভালো 1টা 2টা আর্টিকেল পেয়ে যাবেন। 7 দিন 7টা আর্টিকেলই ভালো হবে, এটার কোনো গ্যারান্টি নাই আসলে, এটা যতই প্রথম আলো হোক আর ডেইলি স্টার হোক। তো পত্রিকা একটা ভাইয়া নিলেই হয়। বণিক বার্তাটাও খুব ভালো, ভালোই লেখে। হ্যাঁ, বণিক বার্তার জন্যই আমি নেই, বণিক বার্তাটা ভালো লিখে, আমার কাছে মনে হয় যে এটাও একটু ভালো। ওকে, তো আমরা ভাইয়া আপনি টপিক গুলা কখন দিবেন, প্রিলির আগে না রিটেনের আগে? টপিকগুলো একটু অ্যানালাইসিস করে দিব। সেটা হচ্ছে আমরা যখন এখন যেহেতু জিকে পড়া শুরু করে দিছি, তার মানে আমরা অলরেডি টপিকের ভিতরে ঢুকে গেছি কিন্তু। তো দেখা গেছে যে আমি পরের ক্লাসে যেহেতু 2টা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, ওই অ্যাসাইনমেন্টে যে 2টা টপিক থাকবে সেটাই কিন্তু 2টা টপিক হয়ে যাবে আপনাদের, তাই না? ভাইয়া জি আপাতত ভাইয়া। সিরিয়াল শুনে পড়া যায় এটা। ওকে, সম্পাদকীয় পত্রিকা আর নোট করার জন্য নিবেন হচ্ছে আপনারা চ্যাট জিপিটি নিতে পারেন। চ্যাট জিপিটি থেকে কিন্তু, যদিও ইনফরমেশনগুলো অথেন্টিক না, বাট আপনি সোর্স কালেক্ট করতে পারেন যে এটা কোথায় আছে না আছে। ওকে, আপনি গুগলের সহযোগিতা নিতে পারেন। তারপরে হচ্ছে আপনি আর কিসের সহযোগিতা নিতে পারবেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কিছু বইও পাওয়া যায় বাজারে, ওই বইগুলো একটু কিনতে পারেন চাইলে, যদিও এগুলো কেনা হয় বাট অত বেশি পড়া হয় না। আপনি না বলছিলেন ডিসেম্বর মাসে আপনি একটা বই বের করবেন, ন্যাশনাল ওই যে ইন্টারন্যাশনাল সম্পাদকীয় সম্পাদকীয় সম্পাদকীয়, হ্যাঁ হ্যাঁ, সম্পাদকীয় অলরেডি এটা কাজ চলতেছে। এটা 18তমের জন্যই লেখা আমার, হ্যাঁ 18তমের জন্য, কিন্তু এত আগে লিখলে তো আবার সমস্যা, বুঝছেন? এখনো তো প্রিলি হয় নাই আপনাদের। তবে জানুয়ারি ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ চলে আসবে আশা করতেছি, দোয়া করবেন। এটা লিখতেছি আমরা 3জন, আমি, আমার বন্ধু এজাজ, আর হচ্ছে আমার আব্বু। ওকে, তো আমি একটা কাজ করছিলাম, একটা পেজের মধ্যে যেমন বিশ্বের বিভিন্ন নেতা আছে না, বড় বড় নেতা, এই নেতাদের হচ্ছে নাম একদম ক্লিয়ার ওয়ার্ডে, নামটা যাতে ভুল না হয়, যেমন শিন জিংপি, আপনি বানান ভুল লিখলেন তাহলে তো বিপদে পড়ে যাবেন। বানানটা যাতে ক্লিয়ার থাকে। ওনার একটা উক্তি, যেমন ইন্ডিয়া ইজ প্লেইং উইথ ফায়ার, এরকম একটা উক্তি আপনি লিখলেন, এটা আমি নোট করে রেখেছিলাম। তারপরে ধরেন হচ্ছে জলেনে যে ভলোদমির জেলেনস্কি, ভলোদমির জেলেনস্কি, এই নামটা কিন্তু ক্লিয়ারলি শিখে যাইতে হবে। হ্যাঁ, বানান যদি পরীক্ষার লিখে ভুলে ভুলে যান তাহলে তো আর লেখা লাভ নেই। ওনার একটা উক্তি। তারপরে ধরেন ন্যাটোর যে প্রধান, ন্যাটোর প্রধানের নাম কি যেন ছিল আমার মনে নাই, ন্যাটোর প্রধানের নামটা ক্লিয়ার ভাবে আমি লিখে রাখছিলাম, এবং তার একটা ন্যাটো নিয়ে একটা উক্তি। এরকম দেখেন আমি মাত্র উক্তি লিখছিলাম মাত্র 10টা, মাত্র 10টা, এবং এই 10টার মধ্যে আমার মনে আছে পরীক্ষায় প্রায় 6 থেকে 7টা আমি অ্যাপ্লাই করছিলাম। এখন প্রশ্ন করেন আমি কিভাবে 6 থেকে 7টা অ্যাপ্লাই করলাম, কে বলতে পারবেন?
কারণ কোনো না কোনো ভাবে রিলিভেন্ট ছিল, কি বলেন তো? সাম্প্রতিক ঘটনার সাথে ওই উক্তিগুলাকে রিলেট হ্যাঁ, করে। রিলেট করে দিছি আমি কোনো না কোনো ভাবে। ইন্ডিয়া নিয়ে কথা আসছে, আমি ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটা কথা দিয়ে দিছি, সোজা সাপটা কথা, যে ইন্ডিয়ার পররাষ্ট্রনীতি এরকম। আমার ন্যাটো নিয়ে একটা প্রশ্ন আসছে, যে ন্যাটোর সম্প্রসারণ এবং ইউক্রেনের মানে যুদ্ধের প্রভাব। আমি ন্যাটোর জেলেনস্কির ন্যাটোর যে প্রধান যে ছিল তার একটা উক্তি দিয়ে দিয়ে দিছি রেলিভেন্ট করে। তো দেখেন, এই জিকের মধ্যে আমার লেখাটা স্ট্যান্ডার্ড হবে কখন, যখন আমি উক্তি দিলাম। এখন উক্তিটা যখন আমি এইভাবে টিচাররা বলে উক্তি দিতে হবে, তখন আপনারা ভয় পেয়ে যান। বাট এটা আলাদা নোট রাখলে এটা ভয়ের কিছু নাই, কানেক্ট করতে পারলেই হয় শুধু। উক্তি দিলাম, তারপরে যে বলছিলাম যে নোট করার সময় কিছু তত্ত্ব আমি দিয়েছিলাম। ওকে, তারপরে আমি আরেকটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমি আরেকটা খাতায় শুধুমাত্র এরকম লিখে রাখছিলাম যে স্ট্যাটিস্টিক্স এরকম। ওখানে টুকিটাকি, মানে কোনো বড় স্ট্যাটিস্টিক্স না, টুকিটাকি, যেমন কোনো একটা গ্রাফ। হ্যাঁ, আমার মনে আছে যেদিন আমাদের জিকে পরীক্ষা ছিল, সেই দিনই প্রথম আলোতে একটা এরকম একটা গ্রাফ আসছিল বাংলাদেশের অর্থনৈতিক কিছু একটা নিয়ে। আমি ওই দিনই ওইটা হচ্ছে আমি এটা আঁকছিলাম পরীক্ষার হলে, আমার মনে আছে। পরে যিনি গার্ডে ছিলেন তিনি আমাকে জিজ্ঞাসা করছিলেন, গার্ডে যে ছিলেন আর কি, যে স্যার, উনি তাকাইছিলেন খাতার দিকে, কিছুক্ষণ পরে বলে, এটা আজকে প্রথম আলোতে আসছে তাই না? আমি বলি জি স্যার। উনি কিন্তু পত্রিকাটা দেখে গার্ড দিতে আসছে পরীক্ষার হলে। তো এই হচ্ছে আর কি ব্যাপার স্যাপার। উনি একটা কথা বলছিলেন, আমার মনে আছে, এটা কিন্তু 15তমের কথা কথা বলতেছি, 16তম না। কিন্তু ভাইয়া একটা প্রশ্ন হলো, যেহেতু সেদিন পরীক্ষা, প্রশ্নটা তো তো আগেই হয়ে গেছিল, হ্যাঁ, প্রশ্ন তাহলে আগে এই হয়েছে, তো সমস্যা কি? আমার ওই দিনের যেটা আসছিল সেটা একটু মিলে গেছে, টপিকটা রেলিভেন্ট ছিল। পত্রিকায় তো প্রতিদিন নতুন নতুন ইস্যু দিয়েই ঘটনা আসবে এরকম কিছু না। মানে ধরেন বাংলাদেশের আচ্ছা। অর্থনৈতিক বিষয় নিয়ে আগামী 100 বছর পরেও তো কোনো না কোনো কিছু লেখালেখি হবে, মানে মিলে গেছিল আর কি। তো ওই দিন আমাকে ওই স্যার পরীক্ষা শেষে উনি আমাকে বলে, আহ, প্রথম দিকে তো আমাদের জেনারেল সাবজেক্টগুলোর পরীক্ষা হয়, আমাকে জিজ্ঞাসা করছে যে ল কেমন পারো? আমি বলছি স্যার মোটামুটি পারি। পরে বলে যে তোমার হয়ে যাবে। উনি কিন্তু আমার খাতার দিকে সবসময় তাকায় থাকতো, বাংলা ইংলিশ জিকে টিকে সবগুলাই দেখছে উনি। মজার ব্যাপার, লয়ের পরীক্ষা পরীক্ষা যখন আসছে তখন ওনার হচ্ছে আপনার আরেক জায়গায় পড়ছিল, মানে ওনাদের তো চেঞ্জ হয় শিডিউল। বাট একদম পরীক্ষা যখন শেষের দিকে তখন উনি হচ্ছে, এটা 15তমের কথা, কিন্তু ওই সময় কিন্তু আমি জাজ হই নাই। ওই সময় উনি বলে যে একদিন আসছে হঠাৎ করে, মানে নিজে থেকেই আসছে, এসব জিজ্ঞাসা করছে যে কেমন অবস্থা, পরীক্ষা কেমন হচ্ছে। আমি বললাম জি স্যার ভালো হচ্ছে, এই আর কি। বাট এবার তো হইতে পারলাম না। সবাই বইটা খোলেন, নাইম ভাইয়ের যে বইটা আছে জিকে বইটা খুলছেন সবাই? ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলেন। ভাইয়া বলছি যে জিকে তে তো রিটেনে প্রতিটা প্রশ্নের মান 12.5 করে, তাহলে এই ক্ষেত্রে ভাইয়া মানে কত পেজ লেখা উচিত? আমি আমি ন্যূনতম লিখতাম 4 পেজ, আমি আর কি, আমার স্ট্র্যাটেজি এটা ছিল। আমি 4 পেজের নিচে কোনো প্রশ্ন উত্তর লিখতাম না। এবার কোনোটা এমনও হয়েছে, কোনোটা আমার 6 পেজে গেছে, যেমন শ্রীলঙ্কা বাংলাদেশ ইস্যুটা আমার 6 পেজ ছিল। ওকে, দুই একটা 6 পেজ যাবে, দুই একটা 5 পেজ যাবে, আবার দুই একটা 4 পেজ যাবে। এটাই সৌন্দর্য, এটাই ভ্যারাইটি। যেগুলো কঠিন এগুলো আপনি 4 পেজ লেখা ছেড়ে দিবেন। আমার মনে আছে ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ নিয়ে কি যেন একটা প্রশ্ন আসছিল। ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ পড়তে আমার খুব বিরক্ত লাগতো, কারণ এগুলো পার্মানেন্ট বিষয়। আমি অত বেশি ভালো প্রিপারেশন নিয়ে যাই নাই, এটা ছিল ওই 15টার মধ্যে ওই যে শেষের 5টার দিকে, যেগুলো হালকা আইডিয়া নিয়ে গেছিলাম। তো ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ নিয়ে পরে আমি এটা মাত্র 4 পেজ লিখে দিয়ে আসছিলাম। 4 পেজ নাকি 3.5 পেজ লিখে দিয়ে আসছিলাম। উত্তরটা পেয়েছেন? জি ভাইয়া পেয়েছি। সবাই বইটা খোলেন। বই আছে আপনাদের কাছে নাকি বই ছাড়াই পড়তে বসছেন আমার সাথে? ভাইয়া না আছে। সবই আছে। জি ভাইয়া আছে। ওকে, দেখেন এখানে আন্তর্জাতিক বিষয়াবলিতে কয়টা টপিক আছে দেখে আমাকে বলেন। হ্যাঁ, আমাদের হচ্ছে যে আমি নতুন কয়েকদিন আগে ভর্তি হয়েছি, আমি এখনো বইটা কিনতে পারিনি। সেক্ষেত্রে আমাদের যে ভাইয়াদের কাছে বই আছে তারা কি একটু ছবি তুলে আমাদের গ্রুপে কোনো পিক দিতে পারেন, যে আপনাদের যাতে আমরা একটু হেল্প নিতে পারি। আচ্ছা আমি বলি আপু, এটা এখন আপাতত দেওয়ার দরকার নাই, কারণ মানে আজকে যে টপিকটা পড়াবো, মানে এটা আপনার বই লাগবে না, হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো চাপ নিয়েন না।
কারণ অনেকগুলো পেজে ছবি দিতে হবে, প্রায় 20-25 পেজ। এটা এলোমেলো হয়ে যাবে, আপনি আমার সাথে থাকেন, কারণ আজকে আমরা ক্লাস অত বেশিক্ষণ নিব না। তো আন্তর্জাতিক বিষয়াবলিতে আমাদের হচ্ছে টপিক আছে, দেখেন 5টা নাকি 19টা। 4টা? 5টা, 5টা টপিক আছে। আমি কিন্তু এখন প্রিলির কথা বলতেছি, হ্যাঁ প্রিলি। রিটেনের কথা একটু আগে অনেকক্ষণ আলোচনা করলাম, প্রিলি আমরা এখন পড়া শুরু করে দিছি। 5টা টপিক। 1 নম্বর টপিকটা হচ্ছে বৈশ্বিক ইতিহাস। বৈশ্বিক ইতিহাস, এটার মধ্যে আমরা কি কি পড়ব বৈশ্বিক ইতিহাসে? এটার মধ্যে পড়ব হচ্ছে আমরা বিশ্বের ইতিহাস, মানে এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে হচ্ছে আপনার শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, শীতল যুদ্ধ, পৃথিবীর একদম বলা যায় যে ওই শুরু থেকে, একদম শুরু, একদম শুরু বলতে ধরেন ওইগুলাও আছে, যেমন হচ্ছে এই যে আপনার কি বলে বিভিন্ন ওই যে ইয়াগুলা ছিল না, এই যে সভ্যতাগুলো, সুমেরীয় সভ্যতা, ফিনিশীয় সভ্যতা। সোজা কথা এটা হচ্ছে বৈশ্বিক ইতিহাস। 2 নম্বরে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে আপনার আন্তর্জাতিক নিরাপত্তা। যাদের কাছে বই নেই তারা লিখে রাখেন দরকার হলে। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা। আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা, এটার মধ্যে আমরা পড়ব কি কি, যেহেতু আন্তর্জাতিক নিরাপত্তা শব্দটা আছে, তার মানে এখানে এই যে বিভিন্ন দেশ বা বিভিন্ন বিশ্বের মধ্যে আমরা দেখি না অনেক চুক্তি হয়, তারপরে হচ্ছে অনেক কি বলে একটা দেশ আর একটা দেশের সাথে চুক্তি করে, তারপর সামরিক জোট করে। এই সামরিক জোটগুলো মূলত কেন করে? সামরিক জোট করে নিজেদের সেফটির জন্য, নিরাপত্তার জন্য মূলত, যে আমরা আমাদের উপর কোনো অ্যাটাক আসলে একসাথে সবাই কি করব, আমরা আমাদেরকে সেভ করব। যুদ্ধ থাকবেই, এই জন্যই অ্যাডলফ হিটলার বলেছিল যে যুদ্ধই জীবন। তা আমরা এই টপিকের মধ্যে সব এই রকম এই যুদ্ধ টুদ্ধ সংক্রান্ত বিষয়গুলোই দেখব। আর যেখানে যুদ্ধ আছে সেখানে কিন্তু আবার শান্তি আছে। তাই এই টপিকের মধ্যে আমরা আবার এই যুদ্ধ সংক্রান্ত এই পর্যন্ত যে ধরেন যুদ্ধ থামানোর জন্য যেই বড় বড় আইন হইছে, কনভেনশন হইছে, মানবাধিকারের যেই বিষয়গুলো, এগুলোও আমরা এখানে পাবো। 3 নম্বরে এটা কমপ্লিটলি একটা নিউ টপিক, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরিবেশ রক্ষা করা, এবং পরিবেশ নিয়ে নতুন একটা ডিপ্লোমেসি চালু হয়েছে, নাম হচ্ছে পরিবেশ কূটনীতি। তো এখানে আমরা দেখব যে কোন দেশ সবচেয়ে বেশি পরিমাণে কার্বন নিঃসরণ করে, কোন দেশের লায়াবিলিটি কতটুকু, পরিবেশ নিয়ে এ পর্যন্ত পৃথিবীতে কতগুলো সামিট হয়েছে, পরিবেশ নিয়ে আন্তর্জাতিক সংগঠনগুলো কি কি, তারা কোন ধরনের কাজ করে, এবং পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক কিছু ধারণা। 4 নম্বরে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অর্গানাইজেশন। আপনারা ইন্টারন্যাশনাল ল অফ অর্গানাইজেশন পড়েছেন মাস্টার্সে? জি ভাইয়া পড়েছি। জি ভাইয়া হ্যাঁ, পড়েছে। কে কে পড়ায় আপনাদের এটা? টিচার কে? তার রুমানা ম্যাম, ঢাকা ইউনিভার্সিটির। ও, রুমানা ম্যাডাম, বস। আর আমাদের আক্কাস আলী স্যার ছিল আক্কাস আলী জগন্নাথের। স্যার? আক্কাস আলী স্যারও তো আরেক বস। রুমানা ইসলাম না ওনার নামটা? জি ভাইয়া। ডক্টর রুমানা, উনি কিন্তু ম্যাডাম কিন্তু এখনো অবিবাহিত, ইফ আই এম নট রং। এবং ম্যাডাম, শি ইজ ওয়ান অফ দি মোস্ট ফাইনেস্ট মানে টিচার আই হ্যাভ এভার ফাউন্ড ইন মাই লাইফ, বিকজ উনি আমাদের পড়াইছিলেন ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশন, আমি ওইটাতে হাইয়েস্ট পাইছিলাম আমার মনে আছে। এবং ম্যাডাম কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ফার্স্ট ফিমেল ডিরেক্টর, জানেন এটা? হ্যাঁ ভাইয়া, এটা জানি। আমাদেরকে কমার্শিয়াল আরবিট্রেশন সীমা ম্যাম নিত, সীমা জামান। আপনার ক্যাম্পাস কোনটা? বা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, সীমা জামান ম্যাডাম, হ্যাঁ। ম্যাডাম পিএইচডি করেছেন ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ল থেকে, রুমানা ইসলাম। জি, মানে আমাদের একটা সাফেল হয়ে গিয়েছিল, আমাদের ওই সময় ভাইয়া তৌহিদ আমাদের স্যারও এখন আমাদের ক্লাস নিতেন, মাস্টার্সের বাট জন্য তৌহিদ স্যার
আহ এইটার মানে স্তোইক স্যারের তো পিএইচডি ছিল যতদূর সম্ভব হচ্ছে আপনার আইপি আইপি ল, প্রোটেকশনের উপর। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু স্যার ওইটা সীমা জামান ম্যাম আমাদের আইপি লও নিত, তো যেহেতু সীমা ম্যাম আছেন ওনার সিনিয়র, ওই জন্য আচ্ছা স্যার আর আচ্ছা। ওইটা করতে পারে না আমাদের হ্যাঁ, ক্লাস। সীমা জামান ম্যাডাম কিন্তু ভাইবা বোর্ডে ছিল লাস্ট জুডিশিয়ারিতে 17তমতে। হ্যাঁ হ্যাঁ ভাই ভাইবা শুনছি। বোর্ডে কারা থাকবে এটা কিন্তু আপনারা আগে থেকেই মোটামুটি জানতে পারবেন। মানে তাদের সাথে যোগাযোগ করার কোনো স্কোপ নাই, বাট আগে থেকে জানলে কি হয়, ওনার এক্সপার্টাইজ কোন জায়গায় সেটা জানা যায়। এটা আমি আপনাদেরকে বলবো ভাইবার আগে। তো এই অর্গানাইজেশনের মধ্যে আমরা কি দেখব, সেটা হচ্ছে এই পৃথিবীতে যত ধরনের অর্গানাইজেশন আছে, একদম ইউএনও থেকে শুরু করে, জাতিসংঘ থেকে শুরু করে, জাতিসংঘের সকল অঙ্গ সংগঠন, তারপর হচ্ছে নারী বিষয়ক বড় বড় সংস্থা, তারপরে হচ্ছে আপনার কি বলে যত ধরনের সংগঠন আছে সেটা আমরা দেখব। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ভাই এগুলো দেখব। একটা কথা জানা ছিল, জি, বলে ফেলেন। যেহেতু আমরা মোটামুটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি, তো আমরা মোটামুটি আমাদের এই মাস্টার্স এর কারিকুলাম সব ভার্সিটিতে মোটামুটি এক, মানে জি, কোর্স ওয়াইজ। তো এখানে যে টপিক গুলো দেখছি যে জাতিসংঘ বা হচ্ছে যে পরিবেশের যে টপিক গুলো, এগুলো আমরা মাস্টার্স এনভায়রনমেন্টাল লতে যে টপিক গুলো পড়েছি, ওগুলোকে এখানে কানেক্ট করার কোনো সুযোগ আছে? কানেক্ট বা করার সুযোগ কম। তবে যদি কারো চিন্তা ভাবনা একটু হাই থাকে, হাই থটসে গিয়ে সে ভাবতে পারে, তাহলে সে হয়তো বা কানেক্ট করতে পারবে। বাট নর্মালি কানেক্ট করার সম্ভাবনা খুবই কম, বিকজ মাস্টার্সে আমরা একটা ইস্যু নিয়ে ডিপ অ্যানালাইসিস করি, বাট এখানে আমাদের গ্রাউন্ড নলেজ লাগে। যেমন প্রশ্ন আসবে এগুলোর কারণসমূহ কি, এরকম প্রশ্ন আসবে, এটা থেকে উত্তরণের উপায় কি। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আবার মাস্টার্সে আসে না, তাই না? মাস্টার্সে একটু অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসে বা একটা জি অ্যানালাইসিস টাইপ ভাই। কোশ্চেন আসে এরকম। তবে ধরেন আপনি অর্গানাইজেশন পড়তে গিয়ে কোনো একটা অর্গানাইজেশন সম্পর্কে একটা চমৎকার তথ্য পেয়েছিলেন, অ্যাবাউট ইউএনও, অ্যাবাউট ওয়ার্ল্ড ব্যাংক, জি অ্যাবাউট, তখন ওই চমৎকার ইনফরমেশনটা ইউ ক্যান কানেক্ট হিয়ার, এখানে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের ইন্টারন্যাশনাল ল অফ অর্গানাইজেশন পড়াইছিলেন ডক্টর, মানে ডক্টর না, উনি ইফতেখার মাহমুদ স্যার পড়াইছিলেন। ইফতেখার মাহমুদ স্যারের নাম শুনেছেন আপনারা? জি ভাই শুনেছি। স্যার কিন্তু অসুস্থ, স্যারের জন্য দোয়া করবেন। শেষ আমার আন্তর্জাতিকের টপিকগুলা। বলেন, টপিক নিয়ে কোনো কারো প্রশ্ন আছে কিনা? আর নেই, সমস্যা নেই। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আন্তর্জাতিক বিষয়াবলিতে কয়টা টপিক বা কি কি টপিক পড়তে হবে, না দেখে বলতে পারবেন কিনা সেটা বলেন আমাকে। জি। আমাদের প্রবলেম হয়েছে আমরা সূচিপত্রটাই জানি না, ভিতরের গুলো জানবো কিভাবে, কি পড়তে হবে সেটাই আমরা জানি না। ভাইয়া, ভূ রাজনীতি সম্পর্কে এই টপিকটার উপর একটু যদি কিছু বলতেন, যে এখান থেকে কোন বিষয়গুলো আসলে হ্যাঁ, ভূ পড়ার মতো। রাজনীতি বলতে এটা আমি বলি অনেকটা এরকম যে, যেমন হচ্ছে ভূ রাজনীতি বলতে আপনার বাংলাদেশের যে অবস্থান, এই অবস্থানগত কারণে কিন্তু বাংলাদেশের কিছু স্ট্যান্ড আছে। যেমন বাংলাদেশের চারপাশে কিন্তু ইন্ডিয়া, এখন বাংলাদেশের আশেপাশে ইউএসএ নাই, বাংলাদেশের আশেপাশে রাশিয়াও নাই। এখন বাংলাদেশে কোন দেশের প্রভাব বেশি থাকবে, রাশিয়ার বা ইউএসএর নাকি ইন্ডিয়ার? ইন্ডিয়া। 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 ইন্ডিয়ার। এটাকে বলা হয় ভূ রাজনীতি। মানে এই যে আমাদের লোকেশনের উপর বেস করে আমাদের যে পলিটিক্স গুলা হয়, যেমন হচ্ছে ধরেন কোন একটা মানে চ্যানেল অথবা কোন একটা প্রণালী, একটা সরু জলপথ, সেটা যেই দেশগুলোর মধ্যে দিয়ে থাকে সেই দেশগুলোর একটা প্রভাব থাকে না ওখানে। যেমন জি, হচ্ছে ধরেন একটা হরমুজ প্রণালী, এটা তো গলফ স্টেটগুলোর মাঝে অবস্থিত। বা আরো সহজ করে যদি বলি, যে আরব বিশ্বের যে দেশগুলো সেগুলোর মাঝখানে একটা সরু জলপথ আছে না, আরব বিশ্বের মাঝখান দিয়ে একটা সরু জলপথ, যেটা হচ্ছে জি। আপনার, যদিও দুইটা আছে মূলত, একটা না দুইটা জলপথ আছে, যেখান দিয়ে হচ্ছে আরব বিশ্ব কি করে এই তেলগুলো সব বের করে, জ্বালানিগুলো তারা বের করে জাহাজ দিয়ে। এখন যদি কোনো কারণে ওই চ্যানেলগুলো তারা অফ করে দেয়, তাহলে ইন্টারন্যাশনাল কি অনেক প্রেসারে পড়বে না? জি। জি। এটা হচ্ছে ভূ রাজনীতি। মানে এই আপনার অবস্থানগত কারণে যেই ইস্যুগুলো, এখানে আমরা পড়ব বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের সীমান্ত, এখানে আমরা পড়ব বাঁধ, বিভিন্ন দেশের বড় বড় বাঁধ, এখানে আমরা পড়ব সীমান্ত সংক্রান্ত বড় বড় চুক্তি, এখানে আমরা পড়ব যে বিভিন্ন প্রণালী, এগুলা আমরা এখানে দেখব। শেষ আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এবার বাংলাদেশ অ্যাফেয়ার্সের টপিকগুলো নিয়ে একটু ডিসকাস করি, তারপরে কিন্তু আমি আপনাদের পড়া দিব, আমি নিজেও পড়াবো। আর আমি আবার সব পড়াতে যাব না, যেমন জিকের কিছু জিনিস আপনারা পড়বেন আর কিছু জিনিস আমি পড়াবো।
এরকম ভাবে আমাদের আগাইতে হবে। মানে ইনফরমেশন শুধু শুধু আমি নিউজ পেপারের মতো রিডিং করে লাভ নাই। আমাকে এমন জিনিসগুলো আপনাদেরকে বুঝাইতে হবে যে জিনিসগুলো আপনাদের জন্য নিজেরা বুঝতে অনেক সময় লাগতো আসলে, বাট আমি আপনাদের একদম গুছাইয়া সুন্দর করে দিব সময় বাঁচানোর জন্য। ওয়ালাইকুম ভাই। জি, ওয়ালাইকুম সালাম। ভাই আমার ওই সিরিয়ার বিষয় নিয়ে একটু যদি বলতেন তাহলে ভালো হইতো, যেহেতু এটা একদম রিসেন্ট টপিক। মানে আহ, বিষয়গুলো যে হঠাৎ করে কেন এরকম হইলো, বা এটা আপনার চিন্তা ভাবনাটা একটু জানলে ভালো হইতো। এটা নিয়ে, সিরিয়া নিয়ে আমি একটা ডকুমেন্টারি বানাচ্ছি আপনাদের জন্য। ওকে, সিরিয়া নিয়ে আমি একটা টোটাল ডকুমেন্টারি বানাচ্ছি। আমি কিন্তু এর আগে একটা ক্লাস নিয়েছিলাম। কে জি, করেছেন আমার পরীক্ষার ক্লাসটা? পর আমি করেছি ভাই। কোন টপিক ছিল বলেন তো? সিরিয়া বিষয়ে মানে রিটেন প্রশ্ন সম্পর্কে অ্যানালিটিক্যাল ডাটা ওইটা ছিল হচ্ছে আপনার ইসরায়েল গ্রুপে। ইস্যু নিয়ে, ইসরায়েল আর প্যালেস্টাইন। ইসরায়েল, মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ ইসরায়েল এবং হ্যাঁ, ইসরায়েল প্যালেস্টাইনের একদম প্যালেস্টাইন। ফুল ইতিহাস নিয়ে, মানে ওদের এই হ্যাঁ, কনফ্লিক্টটা কত বছর ধরে আছে, কনফ্লিক্টটা কিভাবে এই জায়গায় আসলো, এবং এই আরব প্যালেস্টাইনের যে ইস্যুটা, এখানে অন্যান্য মুসলিম বিশ্বের স্ট্যান্ডগুলো কি, এখানে কাতার কি বলতেছে, এখানে জর্ডান কি বলতেছে, এখানে লেবানন কি বলতেছে, এখানে আপনার হচ্ছে সৌদি আরব কি বলতেছে, ইরান কি বলে, ইরাক কি বলে, তারপর হচ্ছে মিশর একদম পাশের দেশ, তারা কি বলে। এবং মজার ব্যাপার কি, এই প্রশ্নটাই হচ্ছে আপনার ইয়াতে আসছে, কি বলে এটারে, এই 17তমতে আসছে। 17তমতে প্রশ্নটা, এই প্রশ্নটাই আসছে, একটু অন্য অ্যাঙ্গেলে করছে প্রশ্নটা, বলছে যে হচ্ছে এদিকে মুসলিম বিশ্বের আসলে ইয়া কি, মানে হচ্ছে এই এরা এরা আবার ইসরায়েল কনফ্লিক্টে। তাহলে বলেন, ওই ক্লাসটা যারা করছে সুন্দর মতো অ্যান্সার করতে পারছে না? সবাই বলছে অবশ্য জি পরীক্ষা ভাই। দিয়ে এসে যে ভাই এটা জি ভাই। প্রশ্নটা ভালো করে উত্তর দিতে পারছি। 2 ঘন্টার একটা ক্লাস। সিরিয়া নিয়ে আমি একটা টোটাল ডকুমেন্টারি দিব আপনাদেরকে, কারণ খুব গুরুত্বপূর্ণ ইস্যু সিরিয়া। হ্যাঁ, এবার ওটা বাংলাদেশ তো বিষয়াবলীগুলো একটু দেখে চলেন। বাংলাদেশ বিষয়াবলী পড়তে আমার খুব বিরক্ত লাগতো, কিন্তু কিছু করার নেই, পড়তে তো হবেই। বাংলাদেশ বিষয়াবলীতে আপনার হচ্ছে টপিক 9টা। 9টা। হ্যাঁ, 9টা, ভেরি গুড। টপিক 9টা বাংলাদেশ বিষয়াবলীতে, 1 2 3 4 5 6। টপিকগুলো কিন্তু মুখস্থ বলা শিখতে হবে, হ্যাঁ। টপিক যে মুখস্থ বলতে পারবে তার পড়তে সময় লাগবে না, এটা বলে দিলাম আমি। একদম প্রথম টপিক সেটা হচ্ছে বাংলা দেশের ইতিহাস বলা যাইতে পারে, বা বাংলাদেশের জাতীয় যে বিষয়াবলী, বাংলাদেশের ন্যাশনাল যে হিস্ট্রি, আমি বলবো যে জাতীয় ইতিহাস, ন্যাশনাল হিস্ট্রি, বা বইয়ের ভাষায় যদি বলি বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। এখানে কি কি থাকতে পারে আমাকে বলেন আপনারা, না দেখেই বলেন, বুদ্ধি করে। এখানে কোন কোন জিনিসগুলো পড়বেন, এমসিকিউতে কি কি থাকতে পারে এখানে এই ইস্যুটাতে? ভাই মুক্তিযুদ্ধ রিলেটেড। মুক্তিযুদ্ধ, প্রাচীন বাংলার ইতিহাস, বাংলাদেশের জনপদ, তারপর হচ্ছে মৌর্য বংশ, কলিঙ্গ, গুপ্ত। এখন এই যে ইতিহাসটা, এই ইতিহাসটা নিজে নিজে পড়তে বিরক্ত লাগে। এই ইতিহাসটা আমি আবার আপনাদেরকে পড়াবো খুব সুন্দর করে, কারণ তাইলে আপনাদের মজা লাগবে যে না, আমি ডেলিভারি দিচ্ছি, আপনাদের মজা লাগবে যে এই সিকোয়েন্সিয়ালি আমি আপনাদের পড়াবো ইতিহাসটা। এখানে আমরা পড়বো, তারপরে হচ্ছে যে মুক্তিযুদ্ধ পড়ব, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের আগে ইংরেজ শাসন পড়ব, তারপরে হচ্ছে পাকিস্তান আমল পড়ব। আর মুক্তিযুদ্ধের সময়টা, ভাষা আন্দোলনের পরে মুক্তিযুদ্ধের সময়ে, তো মুক্তিযুদ্ধের সময়কালে তো আমরা আবার অনেকগুলো টপিক পাই, যেমন মুক্তিযুদ্ধের সময়ের মুজিবনগর সরকার, তারপর হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন অপারেশন, পরে আগরতলা, গণ অভ্যুত্থান, বিভিন্ন বীরত্বসূচক খেতাব। এখন আপনারা বলেন তো, এখানে কি সব পড়া লাগবে বর্তমান প্রেক্ষাপটে? না, না ভাইয়া, আমি, বাদ দিয়ে। হ্যাঁ, অনেক কিছুই আসলে বাদ দিয়ে পড়তে পারবেন আপনারা। যে সিচুয়েশন সামনে আরো যেই দিকে যাচ্ছে, মনে হচ্ছে যে সিলেবাস অনেক চেঞ্জ হবে। সো আমরা এই টপিকটা একটু শেষের দিকে পড়ব, এই যে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, কারণ এগুলো ছোটবেলা থেকেই মোটামুটি আমরা পড়ে আসছি, এখানে আনকমন কিছুই নাই। মৌর্য, গুপ্ত এগুলো আমরা ঠিকই পড়ে আসছি ছোটবেলায়, বাট হচ্ছে হয়তো বা মনে নাই, ওইভাবে পড়ি নাই যেভাবে পরীক্ষায় আসবে। সো এগুলা আমাদের আইডিয়া আছে। মুক্তিযুদ্ধ নিয়ে পড়ালেখা কম করি নেই আমরা সবাই, কিন্তু গুছায়া কিভাবে পড়তে হবে, পরীক্ষা কিভাবে আসবে, এগুলো নিয়ে আমরা ক্লাস নিব। তারপরে 2 নম্বর টপিক হচ্ছে বাংলাদেশের কৃষিজ সম্পদ বা কৃষি। এটা যে কোনো সরকারের জন্যই গুরুত্বপূর্ণ, তার মানে এটা কি আমরা বাদ দিতে পারবো কোনোভাবে?
না। না ভাইয়া। তার মানে এইটা যদি আপনারা পড়ে ফেলেন নিজে নিজে, আপনারা ঠকবেন না। এই যে কৃষি, তারপর হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা, জনসংখ্যা, আদমশুমারি, আদমশুমারি, জাতি, গোষ্ঠী, উপজাতি। এটা কি কোনোভাবে কি কোনো সরকার, সরকারের উপর কি এটা নির্ভরশীল বলেন তো, নাকি এটা পার্মানেন্ট? পার্মানেন্ট। পার্মানেন্ট। পার্মানেন্ট, বেসিক। এটাতে আমরা পড়ব হচ্ছে বাংলাদেশের যে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, ওদের কার ধর্ম কি, কোন প্রতিষ্ঠানে কারা ছেলে প্রধান নাকি পুরুষ প্রধান নাকি স্ত্রী প্রধান। এখানে আমরা পড়ব বাংলাদেশের আদমশুমারি, জনসংখ্যা কত, বাংলাদেশের জনসংখ্যা শেষ কবে করা হয়েছে, আদমশুমারি সর্বপ্রথম কবে হয়েছে। এই প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে, আদমশুমারি সর্বপ্রথম কত সালে হয়েছে। এখানে আমরা পড়ব হচ্ছে, যেহেতু উপজাতি আছে, উপজাতি সম্পর্কিত যদি কোনো এরকম চুক্তি টুক্তি থাকে, পার্বত্য শান্তি চুক্তি এরকম, এগুলো নিয়েও আমরা একটু পড়াশোনা করব। তারপরের টপিকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এই বাংলাদেশের অর্থনীতি এটাও আমরা এখন পড়বো না, এটা কখন পড়বো বলেন তো? পরীক্ষার আগে। পরীক্ষার আগে। কিন্তু এটাও পার্মানেন্ট ব্যাপার, বাট এটা আমরা এখন পড়বো না, এটা পড়বো পরীক্ষার আগে, কারণ এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রতিনিয়ত এখন স্ট্যাটিস্টিক্স চেঞ্জ হবে। কিন্তু এটার মধ্যে কিছু জিনিস আছে আবার, ধরেন যেগুলো আবার ফিক্সড, সেগুলো আবার আমরা পড়ে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। যেমন হচ্ছে যে অষ্টম পঞ্চবার্ষিকী, সপ্তম পঞ্চবার্ষিকী, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটাও তো অর্থনীতির সাথে কানেক্টেড, এটা আপনারা পড়ে ফেলতে পারেন চাইলে। যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সর্বপ্রথম কোন দেশে করা হয় বলেন তো, কে বলতে পারবেন? রাশিয়া। ভেরি গুড, রাশিয়া। চমৎকার। আপনার নাম কি আপু? ভাইয়া তামান্না। তামান্না আপু। ওকে, বাংলাদেশের অর্থনীতি গেল। তারপরের টপিকটা দেখেন, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, এটাও কিন্তু মানে রেগুলার টপিক, যেটা আমাদের পড়ে ফেলতে হবে। এখানে আমরা কি কি পড়ব, যে বাংলাদেশের শিল্প বলতে আমরা কোন কোন সেক্টরগুলোকে আমরা হচ্ছে আমাদের ইনকাম আসে, বাংলাদেশের যে আয়টা, ন্যাশনাল যে ইনকাম, এটা আমরা রপ্তানি আয় কতটুকু, তারপরে পোশাক খাত থেকে কতটুকু পাই, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কতটুকু, কয়টা আছে, বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠান কোনগুলো, যেমন পোশাক শিল্প, ওষুধ শিল্প, চামড়া শিল্প, কাগজ শিল্প, এগুলো আমাদের এমনিও পড়তে হবে, কারণ এগুলো কিন্তু ভাইভাতেও দুই একটা প্রশ্ন কমন সেন্স থেকে জিজ্ঞাসা করতে পারে। অথবা যারা বিসিএস দিবেন তাদেরকে এটা খুব ভালো করে পড়তে হবে, যে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। এই বাণিজ্য বলতে, বাংলাদেশের বাণিজ্য বলতে কি, বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস, বাংলাদেশের যে খনিজ তেল, কয়লা, এগুলা, হ্যাঁ, খনিজ সম্পদগুলোও এখানে আছে। আর হচ্ছে এগুলাই মোটামুটি এখানে। আর এই বইয়ের মধ্যে বাংলাদেশের যে উন্নয়নমূলক যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো আমাদের এই শিল্প বাণিজ্য টপিকে জুড়ে দেওয়া আছে। তো উন্নয়নমূলক প্রকল্প কি খুব বেশি পড়তে হবে, কমন সেন্স কি বলে? অল্প বললে। অল্প বলতে না পড়লেই ভালো, ভাইয়া না পড়লেও চলবে, না পড়লেই ভালো। অল্প পড়েও লাভ নেই। কারণ আর মেট্রো রেলও আসবে না, পদ্মা সেতু আসবে না। ওকে, আমরা বুদ্ধি করে পড়তে হবে। তারপর এবার আমরা দেখি যে আসলে ভালো, না আসুক এরকম চাই না, আসুক সমস্যা ভাইয়া নেই। ওই যে গ্রামীণ কৃষি ব্যাংক। বিষয় নিয়ে আমার একটু জানার ছিল। জি, বলে ফেলেন আপু। কৃষি বিষয়টা কিভাবে, যে জাতীয় যে এগুলো কোন জেলায় ধান ভেরি, পাট এই হ্যাঁ হ্যাঁ রকমের। হ্যাঁ, রাইট। যে কোন জেলায় হচ্ছে ধান ভালো হয়, কোন জেলায় পাট ভালো হয়, বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্র কোথায়, পাট গবেষণা কেন্দ্র কোথায়, জিআই পণ্য কাকে বলে, বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য কোনটা, তারপরে হচ্ছে বাংলাদেশের যে বিভিন্ন অর্থকরী ফসলগুলো আছে, এগুলা কোনটা কোন সময়ে ভালো হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে এগুলা, এই কৃষিজ সম্পদ যেটা, এটা আমরা একটু মজা করে পড়বো, হ্যাঁ, এটা আমরা একটু ডিসকাস করে আলোচনা করে করে পড়বো। আপনি যে বই সাজেস্ট করছেন ওই বই থেকে এই সব টপিক পড়া যাবে। আমি কিছুদিন আগে বেসিক ভিউ মানে একটা বই কিনে নিয়েছিলাম, এটা একটা ভুলে গেছি। বেসিক ভিউ বই কিনেছিলেন? জি জি। আমি যেটা বললাম এটা তো বেসিক ভিউর কথাই বলছি। আপনি কি বেসিক ভিউ বই সাজেস্ট করছেন ম্যাম? হ্যাঁ হ্যাঁ, নাইম ভাইয়েরটা না? ও আচ্ছা আচ্ছা, আমি মনে হয় আপনার বইয়ের ওই জায়গায় লিংক বেসিক ভিউ লেখা দেখছিলাম না তো, আচ্ছা, তাহলে তাই আমি ভুল করছি মানে প্রথমে শুনতে। তার মানে আপনার সঠিক বই কিনছেন তাই তো?
জি ভাইয়া, থ্যাংক ইউ, কথাটা বলে মনে হয় আমার ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, ওকে। তো এবার আমরা দেখবো হচ্ছে বেসিক ভিউ হচ্ছে যেটা মোটাটা আর কি, হ্যাঁ, মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেরটা না, মোটাটা। মোটাটাই ভাইয়া। ওকে, ডান। তাহলে আপনি আমাদের সাথেই আছেন। তারপর হচ্ছে বাংলাদেশের সংবিধান, এটা তো আমাদের আলাদা করে পড়া লাগবে এটার। না, এটা কনস্টিটিউশন। এটা তো আমরা বস, কোনো সমস্যা নাই, আপনারা তো ভাইয়া এটার তারপরেও বস। আপনি একটু বলে দিবেন ভাইয়া, একটু আচ্ছা আপনি ঠিক একটু আছে, ভাইয়া সংক্ষিপ্ত করে। আচ্ছা আচ্ছা, তারপরে আমি এই বলে দিব, প্রেক্ষিতে সমস্যা আমাদের এই নেই। সংবিধান কি পড়া লাগবে? ভাইয়া এখন হচ্ছে কি যে সংবিধান সংশোধনী বা পুনর্লিখনের যে চলতেছে, এটার কি কোনো পসিবিলিটি আছে? আমি অনেকদিন এটা ধরে এটা সেটা। অনেক ঘাটাঘাটি করতেছি, কিন্তু হচ্ছে যে এটা এখনো বোঝা যাচ্ছে না, দেখা যাক কি হয়, আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিব আর কি। তাহলে ভাই এটা মনে হয় পরে পড়বো আমরা, কি না? হ্যাঁ, এটা একটু পরে পড়বো আমরা, কোনো সমস্যা নেই, এটা একটু পরে পড়বো আমরা। আমরা প্রথমে পড়বো হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর একদম প্রথমে পড়বো এগুলা, কৃষিটা পড়ে ফেলবো, জনসংখ্যা দমশুমারি পড়ে ফেলবো, শিল্প বাণিজ্য পড়ে ফেলবো। ঠিক আছে, এগুলা পড়তে পড়তে আমাদের 2-3 সপ্তাহ লেগে যাবে, তারপরে ওগুলো আমরা পড়ে ফেলবো আস্তে আস্তে। তারপরে বাংলাদেশের সংবিধান, সংবিধান, সংবিধান। ওকে, সংবিধানের পরে আছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। এটা কিন্তু বিসিএস এর সিলেবাস থেকে বলতেছি, হ্যাঁ, রাজনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক ব্যবস্থাতে কি কি টপিক থাকতে পারে? রাজনৈতিক ব্যবস্থাতে থাকবে হচ্ছে আপনার বাংলাদেশে যে কি বলে, রাজনৈতিক যে দল, সেই রাজনৈতিক দলগুলা কোন কোন দল, ওই দলগুলোর ইতিহাস কি, তারপরে হচ্ছে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলোর বাইরে আর কি কি গোষ্ঠী আছে, যেমন সুশীল সমাজ, ঠিক আছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে একটা টপিক আছে। এটা প্রেসার মূলত গ্রুপ। হচ্ছে, হ্যাঁ, এই এই টপিকটা মূলত আসছে রাষ্ট্রবিজ্ঞান থেকে। কোত্থেকে আসছে বলেন তো? রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। এই টপিকটা কোত্থেকে আসছে বলেন তো, এই টপিকটা উপরে টপিকটা ল থেকে ল, আসছে। কনস্টিটিউশন। তারপরে বলেন তো যে হচ্ছে এই যে এই টপিকটা কোত্থেকে আসছে, যে এটা বাংলাদেশের অর্থনীতি, শিল্প বাণিজ্য, এগুলা এগুলো আসছে ইকোনমিক্স ইকোনমিক্স। থেকে, ইকোনমিক্স। ইকোনমিক্স থেকে। ইকোনমিক্স। এই টপিকটা কোত্থেকে আসছে, কৃষিটা, এগ্রিকালচার। 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 এই টপিকটা কোত্থেকে আসছে বলেন তো, এটা হিস্ট্রি। হিস্টোরি। হিস্টোরি। হিস্ট্রি। তার মানে এবার বুঝতে ইতিহাস। পারছেন যে বিসিএস হচ্ছে এমন একটা পরীক্ষা যেটা জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান, একটা কথা আছে না? মানে বিসিএস ক্যাডার হইতে হবে বা এরকম চাকরিগুলো কাদের জন্য, যারা সব বিষয়ে সম্যক ধারণা রাখবে কিন্তু কোনো বিষয়ে ডিপ নলেজ রাখবে না। তারা হিস্ট্রি পারতে হবে, এগ্রিকালচার পারতে হবে, ইকোনমিক্স পারতে হবে, পপুলেশন সায়েন্স হালকা পারতে হবে, তারপরে হচ্ছে ল এর হালকা ইনফরমেশন জানা লাগবে, রাষ্ট্রবিজ্ঞানের হালকা ইনফরমেশন জানা লাগবে। যেমন তার পরের যে টপিকটা সেটা হচ্ছে যে বাংলাদেশের সরকার ব্যবস্থা, সরকার ব্যবস্থা। এই সরকার ব্যবস্থা মূলত শুধু সরকার ওয়ার্ডটা দিয়ে গভর্নমেন্ট বলতে গভর্নমেন্টের যতগুলো প্রতিষ্ঠান আছে, গভর্নমেন্টের কতগুলো আমরা জানি না, যে গভর্নমেন্টের বিচার বিভাগ, শাসন বিভাগ আর আইন বিভাগ, তিনটা উইং আছে না? জি। অর্গান। হ্যাঁ, জি তিনটে ভাইয়া। অর্গান। এই অর্গানগুলো নিয়ে এখানে পড়াশোনা করতে হবে। এটা কোন টপিক থেকে আসছে বলেন তো? এই নামে কিন্তু এটা একটা ভাইয়া সাবজেক্ট পলিটিক্যাল আছে, সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স, ভাইয়া আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে কিন্তু পলিটিক্যাল আলাদা একটা সায়েন্সে সাবজেক্ট ছিলাম। আছে। ভাইয়া আমার অনার্স মাস্টার্স পলিটিক্যাল সায়েন্স ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই নাকি? জি ভাইয়া, পরে আমি আর বিসিএস দেই নাই, দুইটা টেস্টের মতো দিছি। আচ্ছা, ওই আপনার নাম কি অনার্স যেন শেষে। আপু? যে ভাইয়া আমরিন। আমরিন আপু, পরে আপনি কি ল পড়লেন থেকে? পরে ভাইয়া বিয়ে হয়ে গেল। আচ্ছা আর বিসিএস ও দেইনি। আচ্ছা, পরে ল পড়ছি ভাইয়া ন্যাশনাল থেকে। মাশাল্লাহ, তাও তো অনেক সাহস নিয়েই এই কাজটা করে ফেলছেন। ন্যাশনাল কোনটা, ভাইয়া কোন জায়গা থেকে ফার্স্ট পড়ছেন? টাইমে ভাইয়া ইয়ে হয়ে গেছে আমার, বার কাউন্সিল হয়ে গেছে। ধানমন্ডি ল কলেজ ছিল। আপনি তো তার মানে অনেক ভালো করবেন, ফার্স্ট টাইমই বার কাউন্সিল ক্লিয়ার করে ফেলছেন, মানে বুঝেন কিন্তু আপনি। ভাইয়া এবারই তো শেষ, আর তো পারবো না দিতে। জুডিশিয়ারি কি এটাই শেষবার? জি ভাইয়া। আহ আহ তাইলে একটা শেষ একটা জাম্প দেন, আপনার নামটা তাইলে আমরা সবাই একদিন খুব মানে গল্পের মতো করে বলতে চাই। সবাই তো সাক্ষী এখানে যারা শুনলো, আমরা জি বলতে ভাইয়া। চাই অমুক আপু লাস্ট বার তার এটা ছিল এবং সে আল্লাহর রহমতে রিকমেন্ডেড হয়ে গেছে। ভাইয়া 16তমতে ভাইয়া 2 এর জন্যই, না 17তমতে ভাইয়া 2 2.5 এর জন্যই ফেল করছি ভাইয়া, ফ্রিলি। কোনো চাপ নিবেন না, কোনো সমস্যা নেই, আমরা সবাই আপনার সাথে আছি, এবার আপনার হয়ে যাবে, যান ইনশাল্লাহ।
ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এই 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 ইনশাআল্লাহ। এইটাতে কিন্তু একটা সাবজেক্টই আছে, কি যেন জাহাঙ্গীরনগরে আছে, গভর্নমেন্টস এন্ড কি যেন একটা সাবজেক্ট নতুন খুলছে, গুড গভর্নেন্স কি যেন, এরকম একটা সাবজেক্ট। সরকার ও রাজনীতি। সরকার ও রাজনীতি, ভেরি গুড সরকার ও রাজনীতি বিভাগ, ভেরি হ্যাঁ। গুড ভেরি গুড, সরকার ও পরীক্ষা রাজনীতি। পরীক্ষা দিয়েছিলাম আমি, হ্যাঁ। তো লাস্টের যে টপিকটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্জন। বাংলাদেশের যে আমাদের ন্যাশনাল যে অর্জন, অর্জন কি কি, যেমন হচ্ছে বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি, জাতীয় অর্জন, তারপর হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, তারপর হচ্ছে বঙ্গবন্ধুর স্মরণে বিভিন্ন পালিত দিবস। এগুলো কি পড়বেন নাকি আপাতত একটু স্কিপ করবেন কোনটা? এখন আপাতত স্কিপ। আপাতত কিছুদিনের জন্য ভাইয়া স্কিপ এখন করবেন, না বলি। পরে কারণ আপনারা দেখবেন যে বইয়ের মোড়ক কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন। কি চেঞ্জ হয়ে যাবে বলেন তো? টেন্স এখন গ্রামীণ ব্যাংক। আচ্ছা, আপনারা জিকে বইটা যদি সম্ভব হয় এখন এখন নিয়েন না, কিছুদিন পর নিয়েন, নাকি নিয়ে নিবেন? ভাইয়া আমি যেটা নিছি সেটার মধ্যে তো আপনি যে টপিক গুলা বলছেন সেগুলা নাই, নতুন টপিক। ও, তোমারটা লাস্ট এডিশন কবে দেখো তো? এপ্রিল, সরি নভেম্বর 2024। ও, তাইলে অলরেডি খেলা শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন হ্যাঁ আমি অবস্থা? নিয়েছি নভেম্বর নভেম্বর 24 এগুলা আছে, দেখেন তো। ভাইয়া নভেম্বর- আমার কাছে তো যেগুলো স্কুল আইডি বলতেছেন সব, সবই আছে ভাই। প্রাইস বসন্ত এইসব। মোহাম্মদ আচ্ছা, আমি ইউনূস। বলি, আপনারা একটু মিলান। আপনারা যার কাছে নভেম্বর 24 বইটা আছে, বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য, যে বাংলাদেশ বিষয়াবলী নবম অধ্যায় যেটা, ওটা টপিকগুলো একটু রিডিং করেন সূচিপত্র থেকে। জুলাই বিপ্লব, এই যে, বাংলা বর্ষ। বুঝতে পারছি, আর পড়া লাগবে না। তার মানে হচ্ছে আগেরগুলো বাদ দিয়ে দিছে আর কি। তো তাইলে বই কিনে ফেলেন, সবাই নতুন বই কিনে ফেলেন। তাহলে আমিও নতুন বই একটা নিয়ে ফেলি, কারণ আমার কাছে তো আগের বইটা। আমার কাছে যেটা, এটা হচ্ছে আপনার জুলাই, এপ্রিল না জানুয়ারি 2024। আমরা বাংলাদেশের এই ছাত্ররা বই কিনতে কিনতেই গরিব হয়ে যাব। সরকার পাল্টায়, বইও পাল্টায়। জাতীয় অর্জন, তাহলে বাংলাদেশ বিষয়াবলিতে কয়টা টপিক দেখেন তো? 9টা। 9টা। এবার এই সপ্তাহে আপনাদের যে পরীক্ষাটা হবে, আমি বলেছিলাম ম্যাথের পরীক্ষা হবে কোত্থেকে, ম্যাথ ম্যাথ হচ্ছে আপনার 4.2 1, 4.1 4.2, এই দুইটা। আর জিকের আজকে তো লেকচার 1, বাট আরো একটা লেকচার কিন্তু বাকি। জিকের হচ্ছে আমরা একটা টপিক শেষ করে ফেলবো, আমি সিলেক্ট করে রাখছি, সেটা হচ্ছে এই যে কৃষিটা। হ্যাঁ, আমরা কৃষি দিয়ে শুরু করব। তারপরে তাহলে টপিকটা আমি লিখে দেই। জিকের টপিক হচ্ছে বাংলাদেশের কৃষিজ সম্পদ। এটা সবাই ধুম মুখস্থ করা শুরু করে দেন, আমি এখন দাগাই দিব, কোনো সমস্যা নাই, পড়াই দিব কোন কোন জিনিসগুলো বেশি পড়বেন। এটা কিন্তু পড়তে ভাইয়া মজা লাগবে। হ্যাঁ বলেন আপু। আমাদের বিজিএস এর যে সিলেবাসটা, এখানে টপিক গুলা তো মানে ধরেন বাংলাদেশ বিষয়াবলিতে 28টা টপিক, যদিও বিসিএস এর বইই মনে হয় অনেকগুলা কাভার করে, সবই বাট কভার করে এত ফেলবে বড় আপু, বই। সবই কিন্তু কভার ভাইয়া করবে। মানে প্রতিটা হচ্ছে টপিক অনুযায়ী কি হচ্ছে পড়া থাকা উচিত না, নাকি হচ্ছে বিসিএস এর বইটাকে একদম আহ, হুম, চোখ বন্ধ বিসি- করে হচ্ছে পড়ে ফেলবো? আপনি হচ্ছে যেমন হচ্ছে জুডিশিয়ারি সিলেবাসে যেভাবে দেওয়া টপিকগুলা, ওইভাবে হুম। আপনি পড়লে ভালো হতো, যদি এই রিলেটেড কোন একটা বাজারে বই থাকতো যেখানে এই সিকোয়েন্সে সাজানো পড়াগুলা, তাইলে হচ্ছে যে আপনি মিলাই মিলাই পড়লেন। বাট এখন ওই সিলেবাস থেকে আপনি বের করে করে যদি এই বই থেকে পড়তে যান, আপনার মাথা টাথা গরম হয়ে যাবে। আমি এই কাজটা করছিলাম, হ্যাঁ হ্যাঁ, মাথাটা তো গরম হয়ে একদম যায়। গরম হয়ে যাবে, খুঁজেই পাওয়া যায় না এমন অবস্থা। এই জন্য আমি চিন্তা করলাম যে ভাই, দিন শেষে লাউ কদু দুইটা জি নাম হয়েছে জিকে, সোজা কথা। বরং জুডিশিয়ারির জিকে থেকে বিসিএস এর জিকে আরো বেশি ওয়াইড এবং বড়। সো কোনো চাপ নাই, আমি পড়তে থাকি। পরে আমি ওই বিসিএস এর বই খুব ভালো করে পড়া শুরু করে দিছি। তো আপনিও এই কাজটা করবেন, খুব প্রেশার নেওয়ার দরকার নেই, কারণ জিকেতে প্রিলিতে যে 10 নম্বর আসবে, এখান থেকে 5 নম্বর তো আপনি ইজিলি 5 নম্বর পাচ্ছেন সাম্প্রতিক পড়ে, তাই না? তার মানে আপনি যে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এবং আগামী যে ক্লাসগুলো নিব, এগুলো কয় নম্বরের জন্য নিব বলেন তো? মাত্র 5। 5। এই 5 নম্বরের জন্য আপনি, আপনারে বলি, আপনাকে এখন আমি বলি, কতজন ক্লাসে আছে একটু বলেন, কেউ একজন, কতজন ক্লাসে আছে? 82। 82। এই 82 জনকে সাক্ষী রেখে বলি, আপনারা এই 82 জন যদি
কোনো ক্লাস না করেও যদি পরীক্ষার হলে বসেন এই 5 নম্বর থেকে আপনার 2 নম্বর পাবেন। তাহলে আপনি এই যে যুদ্ধটা এখন করবেন, এটা কয় নম্বরের জন্য করবেন? 3। এই জন্য তিন শুধু শুধু নম্বর বেশি কষ্ট করার দরকার নাই। এই 3 নম্বরের জন্য এই যুদ্ধ না করে আপনি বরং যে গ্রাউন্ড অফ রিজেকশন অ্যান্ড গ্রাউন্ড অফ রিটার্ন অফ কি বলেন তো প্লেন্ট মুখস্থ আমাকে পারলে এখন এই মুহূর্তে বলেন যে ভাই রিজেকশন এই 4টা বা 5টা গ্রাউন্ডে হয়, রিটার্ন এই একটা গ্রাউন্ডে হয়। মুখস্থ বলেন আমাকে পুরো একদম। মানে আমি বুঝাইলাম যেটা লটা আরো ক্লিয়ার কাট, আরো টু দা পয়েন্ট পড়তে থাকেন। ভাইয়া তাহলে কি হচ্ছে, হ্যাঁ আপনি তো পড়াবেন জিকে প্রিলির হ্যাঁ, জন্য, এই তাহলে আমার হচ্ছে সাথে তাহলে সাথে হচ্ছে আমার রিটেনের সাথে জন্য আমি হচ্ছে। যতটুকু পড়াবো অতটুকুই পড়বেন, এর বেশি কষ্ট করতে যাবেন না, তাহলে কিন্তু টাইম ওয়েস্ট হবে। বলেন আপনার প্রশ্নটা এবার বলেন। না আমি বলতে পরামর্শ চাচ্ছিলাম, মানে জিকে তে প্রিলির জন্য টাইম না দিয়ে যদি হচ্ছে আমি রিটেন বেসিসে আপনি যে টপিক গুলা দিবেন এগুলা নিয়ে একটু ভালো করে পড়ি, তাহলে ভালো হয় না? ভালো আর হয়। তিন আপনার কি মার্কসের জন্য বিসিএস কি দেওয়ার ইচ্ছা দরকার? আছে নাকি শুধু জুডিশিয়ারি না দিবেন? ভাইয়া 0% নাই। ও আচ্ছা, তাইলে আর ঠিক আছে, তাইলে আপনি রিটেন স্টাইলে পড়েন, সমস্যা নাই। আপনার আচ্ছা আহামরি যুদ্ধ করা লাগবে না, কোনো টেনশন নাই। কারণ ওই যে সত্যিকার অর্থে মানে আহামরি যুদ্ধ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আপনি যারা জাজ হয়েছে তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন 100 জনের থেকে 90 জনের যে ভাই আপনারা কি বেসিক ভিউ মুখস্থ করছেন, বলবে না ভাই মুখস্থ করি নাই। তাহলে আপনি জজ হইলেন কেমনে ভাই? বলবে প্রিলি 50 কেমনে কেমনে পেয়ে গেছি, পরে রিটেনের জন্য ভালো করে পড়ছি। কারণ যারা ভালো স্টুডেন্ট তারা প্রিলিতে কোনো আটকায় না। আর আমরা তো এগুলো প্রিলির জন্য এই যুদ্ধগুলো করতেছি, সো আপনি এত বেশি যুদ্ধ করার দরকার নেই। তবে আমি নিরাশ করব না, আপনাদেরকে ডিমোটিভেটেড করব না পড়াশোনা করার জন্য। মানে এটা তো ইউনিভার্সাল ট্রুথ, আপনি যত পড়বেন এত আপনার একুরেসি লেভেল বাড়বে। একটা জিকে পড়া মানে কিন্তু ওই একটা জিকেই পড়া ব্যাপারটা তা নয়, অন্য আর একটা জিকেরও বেস সৃষ্টি করা। যেমন আপনি এটা জানেন যে এই দুইটা দেশের মাঝখানে এই নদীটা আছে। প্রশ্ন, এই দুইটা দেশের মাঝখানে এই নদী নিয়ে আসলো না, অন্য আর একটা নদী নিয়ে আসলো, তখন কিন্তু ওই নলেজটাও আপনার ওখানে কাজে লাগবে। সেজন্য যাদের হাতে সময় আছে, যারা মনে করেন যে ভাই আপনি যতটুকু পড়া দিবেন আমার পড়তে ভাই বেশিক্ষণ সময় লাগবে না, আপনি তো এই বাংলাদেশের কৃষি সম্পদ পড়া দিলেন, আপনি তো 1 সপ্তাহ পরে পরীক্ষাটা নেবেন। 1 সপ্তাহে কি আমি 1টা ঘন্টা বের করতে পারবো না? আমাকে বলেন তো, একটা সপ্তাহে কি আপনি 1 ঘন্টা বের করতে পারবেন না জীবন থেকে? পড়া যাবে জি পড়া যাবে। তাইলে আপনি একবার রিডিং অবশ্যই দিতে, পাবো ভাইয়া। তাইলে আপনি একবার রিডিং দিতে সমস্যা কি? আর আমি তো দাগায় দিব, আমি তো বলে দিচ্ছি আপনাদেরকে, বলে দিব কি কি পড়বেন কি কি পড়বেন না। কে যেন একটা প্রশ্ন করতে চাইছেন? একজন ভাই মনে হয় একটা প্রশ্ন করতে চাচ্ছিল। ওকে, সবাই এবার টপিকটা খোলেন, বাংলাদেশের কৃষি সম্পদ। ক্লাস আজকে দীর্ঘায়িত করবো না, ক্লাস নিব না, শুধু বলে দিব 775 পেজ আমার বইয়ে। আমি জানি না নতুন বইয়ের সাথে মিল আছে কিনা। আর নতুন বইয়ে 719। আমি কিন্তু বেশি জোর দিব আপনাদের রিটেনেই, হ্যাঁ এটা আমি বলে রাখলাম। কোনো টেনশন নেই, আপনারা রিটেন নিয়ে টেনশন করেন না। কিন্তু প্রিলিতে যেভাবেই হোক পাশ করতে হবে, প্রিলি পাস না করলে কিন্তু আমি আপনাদের জন্য কিচ্ছু করতে পারবো না, বারবার বলে দিলাম। কিন্তু যারা প্রিলি পাসটা করতে পারবেন কোনোভাবে, তাদের জন্য আমি ফাইট করব। ওই 2 মাস আমি আপনাদের জেনারেলের কোনো ওই 2 মাস আমি জেনারেলের আপনাদের উপর কোনো প্রেশার পড়তে দিব না। ওই 2 মাস আমি আপনাদের সাথে সমান কষ্ট করব, যাতে আপনাদের প্রেশার না থাকে, আপনারা নোট পাবেন খালি আমার থেকে। আর আপনাদের কাজ হবে তখন ল গুছানো, খালি ল এর রিভিশন দেওয়া বারবার, জাজ হইতেই হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু প্রিলি যেভাবেই হোক পাশ করতে হবে, যে কোনো মূল্যেই হোক। ভাইয়া, হ্যাঁ হ্যালো বলেন। ভাইয়া, যে লতে আপনার 45-50 এটা পাওয়া 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 সম্ভব না? হ্যাঁ, লতে 45-50 পাওয়া ইজিলি সম্ভব, শুধু সম্ভব নয় ইজিলি সম্ভব। কেন? ল গুলাই দিন শেষে কমন পড়ে। ল তো বানায় প্রশ্ন করার মানে কারো ক্ষমতা নাই, যারা প্রশ্ন করতেছে তাদেরও ক্ষমতা নাই বানিয়ে কোনো প্রশ্ন করার, আইনের বাইরে গিয়ে কোনো প্রশ্ন করার। দিন শেষে ওই আইন থেকেই আসবে। সেজন্য আপনারা যারা একদম নতুন শুরু করছেন জুডিশিয়ারির প্রস্তুতি, তাদেরকে আমি বলবো আপনারা আইন পাঠ আর প্রিলি মাস্টার এই 2টা বই ঝাঁঝরা করেন, 4বার 5বার রিভিশন দেন। মানে একটা এমসিকিউ যাতে বাদ না থাকে, বুঝে বুঝে না, আন্দাজে মুখস্থ না, বুঝে বুঝে পড়তে হবে। আন্দাজে মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে পড়তে হবে। ওকে, বুঝে বুঝে। তারপরে আপনারা বেয়ার অ্যাক্ট,
বেয়ারেক্ট আপনাকে জাজ বানাবে, আর গাইড আপনাকে প্রিলিতে পাশ করতে সহযোগিতা করবে। আমি আমার কথাটা বুঝাইতে পারছি কিনা আমি জানি না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। কোনটা বেশি জরুরি, প্রিলি পাশ করা জরুরি না জাজ হওয়া জরুরি? চা যাওয়া। আমি তো ভাইয়া বলবো দুইটাই জরুরি, আমি তো প্রিলি পাস বলবো না করলে জাজ হবো আমি কেমনে? তো বলবো দুইটাই জরুরি। কারণ দুইটাই। প্রিলি পাস না করলে আমি জাজ হবো কিভাবে? শুধু বেয়ারেক্ট পড়লে কি আমি প্রিলি পাস করব? না। হয়তো বা করবো যদি আমি মনীষী লেভেলের লোক হয়ে থাকি, বাট আমজনতা হইলে আমি পাস করব না। কারণ বেয়ারেক্টে তো বলা নাই রে বাবা প্রশ্নটা এইভাবে আসবে তোমার পরীক্ষার হলে। বেয়ারেক্টে জাস্ট একটা রস কোশ্চিন একটা সেকশন দিয়ে দেওয়া, তাই না? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। ভাইয়া আমার একটা কিছু জানার ছিল। জি আহ, ভাইয়া আমি তো হচ্ছে ফোর্থ ইয়ার লাস্ট সেমিস্টার, তো জি আমার এইট সেমিস্টার হচ্ছে মাত্র শুরু হয়েছে। হয়তো আমরা ফেব্রুয়ারি লাস্টের দিকে হচ্ছে এইট সেমিস্টার দিব, বা পরীক্ষা হয়তো মার্চের 1 তারিখ থেকে রোজা, হয়তো রোজার মধ্যে যাবে। তো এখন ভাই আমার আবার রেজাল্ট একটু ভালো, তো আমি চাচ্ছি আমার এইট সেমিস্টারের রেজাল্টটা যাতে আরো একটু ভালো হয়, ওইদিকে একটু ফোকাস করতে। তো আসলে ভাই জুডিশিয়ারি পড়া আর এটা একসাথে মানে দুইটা ম্যাচ করা আমার জন্য অনেক বেশি কঠিন টাফ কঠিন। হয়ে যেতেছে। আপনার আবার ক্যাম্পাস আলাদা কোনটা? করে কুমিল্লা ইউনিভার্সিটি। ও, কুমিল্লা ইউনিভার্সিটি। আচ্ছা, আপনি আহ, আমার এখানে খুব বেশি সিরিয়াস হওয়ার তাহলে দরকার নাই, হ্যাঁ? কারণ আমার তো রেকর্ড ক্লাসগুলো সব থেকে যাচ্ছে। আপনি যেহেতু ভালো স্টুডেন্ট, তার মানে আপনি রেসপন্সিবল, আপনি নিজে নিজে রেকর্ড দেখতে পারবেন, আমার এতটুকু বিশ্বাস আছে। সো আপনি এখন একাডেমিকে ফোকাস দেন, হ্যাঁ? আর আমি যে কাজগুলো দিব ওগুলো আপনার এখন করা লাগবে না, অ্যাসাইনমেন্ট গুলো। ওকে, এগুলো আপনি হচ্ছে পরে কইরেন, সমস্যা নাই। আপনি তো মনে হয় 18তম পাবেন না, তাই না? ভাইয়া 18 থেকে পাবো না বলতে আমরা টিচারদের সাথে কথা বলছি ভাইয়া, আমাদের সেশনে আমার 19-20 সেশন তো, তো সব ভার্সিটি মোটামুটি শেষ, বা ফেব্রুয়ারি পর্যন্ত সবার শেষ হয়ে যাবে। ওই যে আমাদের ভার্সিটির ভিসিটি নিয়ে ইন্টারনাল যে প্রবলেম ছিল, ওটার কারণে ভার্সিটি 3 মাস বন্ধ ছিল। আবার এই যে জুলাইয়ের এগুলা, তো সবকিছু মিলাইয়া হচ্ছে দেরি হয়ে গেছে। আর টিচারদেরও কিছু ইন্টারনাল কনফ্লিক্টের কারণে 7 সেমিস্টার অনেক লেটে নিচ্ছে। 2.5 মাসে আমরা 6 সেমিস্টার দিচ্ছি, আর 7 সেমিস্টার প্রায় 8 মাস হয়ে গেছে, যে আচ্ছা, রিসেন্ট ব্যাপার না, সেভেন আপনি তাহলে সেমিস্টার। যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রেশার নেওয়ার দরকার নেই। আমি হচ্ছে যে কাজগুলো দিব আপনাদেরকে, আপনি যতটুকু আপনার মানে তৌফিকে কুলাবে সময় বাঁচাইতে পারবেন অতটুকু করবেন। বাট আপনার যেহেতু রেজাল্ট ভালো বললেন আপনি, সেজন্য আপনার রেজাল্টে একটু ফোকাস দেন। কারণ যেটা অলরেডি আপনার হাতে আছে একটা ভালো জিনিস, সেটাকে ফুলফিল করেন, একটা ফুলফিল করে আরেকটাতে ঢোকেন। চাপ নেওয়ার কোনো দরকার নাই। আপনি 18তম না হলে 19তমতে আসবেন, কোনো চাপ নাই, কোনো সমস্যা নাই। 19তমতে জি আপনার জাজ ভাইয়া, হবে। এই জন্য হচ্ছে চেষ্টা করতেছিলাম। আবার ওই যে শুরুর দিকে রেজাল্টটা একটু কম, এই জন্য লাস্টের সেমিস্টার গুলো তো অনেক ফোকাস হইতে হয়েছে। আবার 7 সেমিস্টারও পরীক্ষা দিছি, সেটা একটু রেজাল্ট পাই নাই, তো চাচ্ছিলাম এইট সেমিস্টারেও যাতে একটু। আর এই সেমিস্টারে তো ভাই আমাদের মক ট্রায়াল আছে। তো মক ট্রায়ালে তো হচ্ছে যে এবার এখানে 5 দিন ক্লাস, 4 দিন ক্লাস, একদিন শুধু অফ ডে, আবার ওখানে 2 দিন হচ্ছে আমাদের সারাদিন মক ট্রায়ালে থাকতে হয়। ওকে, কোনো চাপ নাই। তাহলে আপনার জন্য সমাধান একটাই, সেটা হচ্ছে আপনি প্রেশার নেবেন না। আপনার জন্য কোনো প্রেশার নাই। আচ্ছা ভাইয়া। বাকিদের জন্য যে প্রেশারটা দিবে এটা আপনার জন্য নাই। তাহলে আপনি আপনার মতো করে রুটিন চালাবেন। তো এবার সবাই আচ্ছা খুলেন, ঠিক খুলেছেন আছে ভাইয়া। কৃষি সম্পদ? জি। এখান থেকে একদম প্রথমে পড়ে ফেলবেন 45তম বিসিএস থেকে 35তম বিসিএস এর যে প্রশ্নগুলো আসছে, এগুলো সবার আগে দেওয়া আছে, দেখেন এগুলো সব পড়ে ফেলবেন 45 থেকে 35তম পর্যন্ত। আর 35-এর নিচের বিসিএস এর গুলো এগুলো পড়া লাগবে না, এগুলো আর এখন আর আসে না। আগের কোশ্চেনের প্যাটার্ন আর এখন মিল নাই। এবার টপিকের ভিতরে ঢুকেন। টপিকের ভিতরে ঢুকে যেখানেই আপনি কোনো মানে পার্সেন্টেজ দেখবেন সেগুলো পড়ার দরকার নাই। সেগুলো কি করার দরকার নাই বলেন তো? পার্সেন্টেজ যেখানে দেখবেন, যেমন আছে না যে বাংলাদেশে কৃষিতে নিয়োজিত জনশক্তি কত পার্সেন্ট, পেয়েছেন কিনা? জি ভাইয়া পেয়েছি। একদম প্রথম ইনফরমেশনটা যেটা কৃষিজ সম্পদের নিচে, পার্সেন্টেজ গুলো এখন পড়ার কোনো দরকার নেই, কারণ এগুলোর আপডেটেড ইনফরমেশন আসবে। আপনি খুঁজবেন যেটা পার্মানেন্ট ইনফরমেশন এখানে কি কি আছে। যেমন দেখেন এখানে বলা হয়েছে যে কৃষি শুমারি এ পর্যন্ত মোট কতবার হয়েছে, দেখে দেখে বলেন আপনারা। 5 বার। 5 বার? 6 বার ভাইয়া। 6 বার? 6 বার 6টি হয়েছে, 6টি। কৃষি শুমারি 6 বার হয়েছে। তো যেহেতু 2019 এটা সাল থেকে। অলরেডি হয়ে গেছে, অলরেডি ডান, অলরেডি এ পাস্ট ইভেন্ট, তাই এটা আপনারা পড়ে ফেলবেন।
তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি হয়েছে কত সালে, এটা কিন্তু আসতে পারে, কত সাল। 2019। তো আপনি দাগাবেন কিসের উপরে দেখেন, মোট হাইলাইটার দিয়ে পড়তে বসবেন যখন এই বইটা পড়তে বসবেন, সব পড়া লাগবে না, শুধু এই ছয়টি এটার উপরে একটা দাগাবেন, ছয়টি এটার উপরে হাইলাইটার দিয়ে দাগ দিবেন একটা, ছয়টি। তারপরে দাগ দিবেন 2019 সালেরটা যে সর্বশেষ হয়েছে, তারপরে প্রথম কত সালে হয়েছে সেটাও দাগ দেন। বাংলাদেশের সর্বপ্রথম কৃষি শুমারি হয়েছে কত সালে? 1960। 1960 সালে। তখন পূর্ব পাকিস্তানের সময়ে প্রথম কৃষি শুমারি হয়েছিল। তো এতটুকুই পড়ার, মাঝখানের গুলো আর পড়ার দরকার নাই, 1977, 83, 96, 2008, এইটা হচ্ছে পড়ার প্যাটার্ন। তারপরে দেখেন যে সবচেয়ে, যেহেতু সর্বশেষ 2019 সালে হয়েছে, তাই এবার 2019 সালে সর্বশেষ যে কৃষি শুমারিটা হয়েছিল সেটা নিয়ে আমরা এবার একটু পড়াশোনা করব। তো প্রথম প্রশ্ন থাকতে পারে 2019 সালে যে কৃষি শুমারি হয়েছিল সেই কৃষি শুমারি কোন প্রতিষ্ঠান করেছিল? কোন প্রতিষ্ঠান কৃষি শুমারি করেছিল? এটা বাংলাদেশ আসতে পারে পরিসংখ্যান বাংলাদেশ ব্যুরো। পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। তারপরে হচ্ছে যে এটা কার নির্দেশনায় পরিচালিত হয়েছিল, আন্তর্জাতিক কোন সংস্থা এটার দেখভাল করে? ফাও। ফাও, বিশ্ব খাদ্য ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, রাইট। জাতিসংঘ। তারপরে হচ্ছে যে 2019 সালে যেই কৃষি শুমারিটা হয়েছিল সেটার স্লোগান কি ছিল? কমন সেন্স দিয়ে আমাকে বলেন, সেটার স্লোগানটা কি এখন দরকার আছে? না, এটা স্লোগানটা কখন দরকার ছিল বুদ্ধি করে বলেন তো, এই স্লোগানটা কোন পরীক্ষায় হলে আসতো? 2019 সালে। পরীক্ষা যাবে ওইটাই ভাইয়া। 2019 সালে যারা পরীক্ষা দিছে অথবা 2020 সালে যারা পরীক্ষা দিছে। 20 সালে। হ্যাঁ, কৃষি। এই যে কমন সেন্স খাটানো কিন্তু শুরু করছে আমি পড়ার সময়, এটা বাদ, এটা আমার পড়া লাগবে না। এবার কৃষি শুমারির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মোট খানা কতটি? তাদের মধ্যে ভূমিহীন খানা, এগুলা খুব বেশি আসলে দরকার নাই, এগুলো আমাদের জুডিশিয়ারিতে জীবনেও আসবে না, কোনোদিনও আসবে না, এগুলো পড়ার দরকার নাই। এই খানা মানা গ্রামে বসবাস করে শহরে বসবাস করে এগুলো আমাদের লাগবে না। এবার তারপরে নিচে চলে আসেন, তবে বিসিএস এগুলো মাঝে মধ্যে দুই একটা ফাও ইনফরমেশন করে দেয়, ঠিক আছে? বাংলাদেশে আবাদি কৃষি জমির পরিমাণ কত, এরকম দুই একটা কোশ্চেন করে, আমি দেখছি। তারপরে দেখেন বাংলাদেশের কৃষি পরিসংখ্যান, এই যে মোট আবাদযোগ্য জমি, আবাদযোগ্য পতিত জমি, এটা 2000 কত সালের ইনফরমেশন দেওয়া, দেখেন তো আপনাদের বইয়ে, 23 নাকি 24? 23 সালে দেওয়া আছে। পড়ার দরকার নাই, ভাইয়া 23 সালে দেওয়া পড়ার আছে। দরকার নাই, এটা আমরা পরে পড়বো, কারণ পরীক্ষার আরো 6 মাস বাকি, এর মধ্যে সাম্প্রতিক শীত চলে আসবে। তারপরের পরের পরের পেজটায় যান আপনারা, যে হচ্ছে 2022-23 অর্থ বছরে কৃষি, 2022-23 অর্থ বছরে কৃষি, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটার নিচে দেখেন একটা সূত্র লেখা আছে, পেয়েছেন কিনা সূত্র? জি ভাইয়া। কি লেখা আছে বলেন তো সূত্রের মধ্যে? অর্থনৈতিক সমীক্ষা 2023। 2023। আপনারা এই বইটা নীলক্ষেত থেকে কিনে ফেলবেন, অর্থনৈতিক সমীক্ষাটা, হ্যাঁ এটা কিনে ফেলবেন। আমাদের 2024 দেওয়া আছে ভাই। এই যে তার মানে অর্থনৈতিক সমীক্ষা 2024-এর আপডেটেড ইনফরমেশন চলে আসছে। 23-24 আপনারা কষ্ট করে একটা বই কিনবেন, সেটার নাম কি বলেন তো? বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা। এই বইটা নীলক্ষেতে সব দোকানে পাবেন না, বাট বললে আবার ওরা কালেক্ট করে এনে দিবে। আর যদি চান ভাইয়া আপনারা কোথায় পেতে পারি? এটা নিউ মার্কেটে পাবেন, নিউ মার্কেটে 100% পাবেন। ভাইয়া নিউ মার্কেটে কোথায়? নিউ মার্কেটে হচ্ছে একদম কাপড় চোপড়ের দোকানের ভেতরে যাবেন, একদম ভেতরে যেতে যেতে দেখবেন ভেতরে কিছু হোয়াইট বোর্ডের দোকান আছে, তারপরে বিভিন্ন রং পেন্সিল বিক্রি করে দোকান আছে, তারপরে 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই হ্যাঁ মানে 2 ইজি নম্বর গেট হয়ে দিয়ে যায়। ঢুকে হাতের বাম পাশ দিয়ে যাবেন, জি ওখানে ভাই, ওইখান দেখবেন থেকে যে নেওয়া। আপনার একটা লয়েরও ভালো খুব বইয়ের দোকান আছে, লয়ের, বইটার নাম কি জানো? লয়ের ওই বইয়ের দোকানটার নাম। এছাড়া হচ্ছে যে নীলক্ষেতে যে তেঁতুল গাছটা আছে, ওটার ওখান থেকে গলিতে গেলে 2টা দোকানের পরে সালমান ল বুকস আছে, ওখানে গেলেও পাবেন। ওখানে গেলেও পাবেন, হ্যাঁ নিউ মার্কেটেও পাবেন, আবার নীলক্ষেতেও পাবেন। কারো কাছে না থাকলে কালেক্ট করে এনে দিবে। আচ্ছা, আমার বইয়ে 2023 সালের ইনফরমেশনটা দেওয়া, বাট আপনারা 2024 সালেরটা পড়বেন, 23 সালেরটা আসবে না। এখানে কি কি পড়তে হবে সেটা বলে দিই। এখানে পড়বেন হচ্ছে যে বাংলাদেশের যে কৃষি সম্পদ, এই কৃষি সম্পদে কোনটার অবদান আসলে কতটুকু। যেমন বাংলাদেশে হচ্ছে এই কৃষি খাতে আহ, বাংলাদেশের যে মোট অর্থনৈতিক যে অর্থনীতি, এই অর্থনীতিতে কৃষির কৃষির অবদান আসলে কতটুকু, এইটা একটা ইনফরমেশন এখানে পাবেন, যে কৃষি খাত থেকে কতটুকু অর্থ বা টাকা বাংলাদেশের মূল অর্থনীতিতে যোগ হয়। যেমন
2023-এর যে অর্থনৈতিক সমীক্ষা, আমার বইটা, এখানে দেওয়া হচ্ছে 11.20%। আপনাদের বইটাতে কত দেওয়া? এক- 23 অনুযায়ী 11 11.02 মানে 11.02% আছে। 11.02। 11.02। তাহলে বলেন তো যে কৃষি খাতের অবদান বাংলাদেশের অর্থনীতিতে কমেছে নাকি বেড়েছে? কমেছে। কমেছে। ওকে, এই তথ্যটাও আপনি আবার কোথায় দিতে পারেন বলেন তো? এই যে দুইটা তথ্য পাইলেন লিখিত। লিখিত পরীক্ষায়, বলতে পারেন যে 2022-23 অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদান ছিল 11.20%। অথচ 2024 সালের অর্থনৈতিক সমীক্ষায় আমরা দেখতে পাই বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদান 11.02%-এ নেমে এসেছে। এই যে একটা লাইন হয়ে গেল আপনার লিখিত পরীক্ষার। এগুলো কানেক্ট করার ব্যাপার আছে, আমি এগুলো আস্তে আস্তে ধরবো, এখন এগুলো এত বেশি যাব না। তারপর হচ্ছে এই যে কৃষির কথা বললাম 11.02%, এই কৃষির মধ্যে আবার এবার আলাদা আলাদা করে আসি। যেমন যদি বলি যে শস্য এবং শাকসবজি এইটার অবদান কতটুকু, তারপরে শাকসবজি এটার অবদান কতটুকু, তারপর হচ্ছে প্রাণী সম্পদের অবদান কতটুকু, প্রাণী সম্পদ মানে গরু ছাগল এগুলা, প্রাণী সম্পদের অবদান কতটুকু, তারপর হচ্ছে বনজ সম্পদের অবদান কতটুকু, বনের যে গাছটা আছে এগুলা বনজ সম্পদ, তারপর হচ্ছে যদি বলি যে মৎস্য সম্পদের অবদান কতটুকু, মৎস্যের অবদান কতটুকু, এই সবগুলো যোগ করলে কত হবে বলেন তো? ভাইয়া, এগুলার প্রত্যেকটা কি আলাদা আলাদা মনে রাখতে হবে? এগুলার প্রত্যেকটা আলাদা আলাদা আহ আসবে না। এই শাকসবজি জীবনে আসবে না, প্রাণী সম্পদ আসবে না, বনজ সম্পদ আসবে না, শুধু একটা মনে রাখবেন, সেটা কোনটা বলেন তো? মৎস্য। মৎস্য। মৎস্যটা ইম্পর্টেন্ট, মাছেরটা। ওকে, তারপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবেন, কিন্তু পুরান বই থেকে কোনো প্রশ্ন সলভ করবেন না, তাইলে কিন্তু এটা আপনার ক্ষতি হবে। পুরান বই থেকে কোনো প্রশ্ন সলভ করার দরকার নাই। তারপরে কৃষি পণ্য নিয়ে পড়াশোনা করবেন, যে বাংলাদেশে কি কি কৃষি পণ্য আছে এবং কোন কৃষি পণ্যটা আসলে যেমন হচ্ছে যে বাংলাদেশের কৃষি পণ্য বলতে এখানে যেগুলো আছে, যে ধান, পাট, গম, আখ, আলু, তামাক, ডাল, মশলা, ফল, হ্যাঁ এগুলা। তারপরে দেখেন এখানে দুই ধরনের একটা লিস্ট আছে, একটা হচ্ছে খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকরী ফসল। পেয়েছেন কিনা বলেন? আমার বইয়ে আছে আর কি, দুইটা ভাগে জি। ভাগ করা। যে জি ভাইয়া। আমাদের যে পণ্য বা দ্রব্য, কৃষি দ্রব্য, এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা ভাগে ভাগ করেছে খাদ্যশস্য, যেটাকে ইংরেজিতে আমরা বলি ফুড ক্রপস, আর আরেকটা হচ্ছে আপনার ক্যাশ ক্রপস। ভাইয়া এটা থেকে ভাই এটারও কি ওই যে 24 সালে যে ইয়েগুলো ইনফরমেশন গুলো সেটা দেখতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব 24 সালের, আগেটা কিছুই দেখা যাবে না। ক্র্যাশ ক্রপস। তাহলে তো ভাইয়া 2024 সালের বইটা নেওয়া লাগবে, হ্যাঁ, মানে নেওয়া লাগবে যেটা আসলে। আপডেটটা। হ্যাঁ, জিকে বইয়ের ক্ষেত্রে এটা 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 দুঃখ প্রকাশ করছি আমি, এটা অলওয়েজ একই রকম, আমিও সেম কাজ করতাম। যেমন আমার কাছে যে বইটা, এটা আমি কিন্তু এই ময়মনসিংহ আসার আগে নিয়ে আসছিলাম, ঠিক আছে, বাট এখন আইসা দেখলাম এটাও চেঞ্জ হয়ে গেল, আমাকেও আরেকটা নিতে হবে। জিকে তে অলওয়েজ আপডেটেড থাকতে হবে। জিকে বই পুরান মানে এটার কোনো দাম নাই, এটা মাথায় রাখবেন। ইংলিশ বই পুরান মানে কোনো সমস্যা নাই, ম্যাথ বই পুরান সমস্যা নাই, বাংলা পুরান বই, সৌমিত্র শেখর সাহিত্য জিজ্ঞাসা আগের বই সমস্যা নাই, বাট জিকে পুরান বই মানে সমস্যা আছে। জিকে অলওয়েজ আপডেটেড থাকতে হবে। ওকে, এবার ফুড ক্রপস, যেগুলো খাদ্যশস্য, এগুলো হচ্ছে যেগুলো আমাদের খাদ্য চাহিদা চাহিদা মেটাতে আমরা উৎপাদন করি, যেমন হচ্ছে ধান, গম, ভুট্টা এগুলা। আর যেগুলো হচ্ছে আমাদের অর্থকরী শাক। ফসল, এগুলা শুধুমাত্র আমাদের খাদ্যের যোগান দেয় না, এগুলো আমরা কি করি বলেন তো? কমার্শিয়ালি বিদেশে রপ্তানি করি, বাজারজাত করতে পারে বাজারজাত বিদেশে। করি। যেমন হচ্ছে যেগুলো বাজারজাত বাংলাদেশ যেগুলো করে আর কি, এখানে যে লিস্ট দেয়া আছে, যে পাট, চা, আখ, রেশম, এগুলা। এখান থেকে প্রশ্ন যদি কোনগুলো আসতে পারে, এগুলো আপনারা অনুশীলনীতে গেলে পেয়ে যাবেন, এমসিকিউ যখন সলভ করবেন। আসতে পারে যে নিচের কোনটি রপ্তানি পণ্য নয়, মানে কোনটি বাংলাদেশ আর কি রপ্তানি করে না, সেক্ষেত্রে এই লিস্টগুলো দেখে মুখস্থ করে নেবেন। তারপরে দেখেন বাংলাদেশের ফসল উৎপাদনের মৌসুমগুলো আছে, পেয়েছেন কিনা বলেন? মৌসুম, জি। এই মৌসুমগুলো আপনারা নিজেরা পড়বেন না, কারো সহযোগিতা নেবেন। কার সহযোগিতা নেবেন বলেন তো? গ্রাম মানে নিচে
দাদা আপনার দাদা আপনার আব্বুর অথবা আম্মুর, দাদা, হ্যাঁ। হ্যাঁ, আব্বু এরকম শুনলে ভালো হয় এটা যে হ্যাঁ, শুনলে এই যে আপনার আমন সত্যিকার। আমন আমন আউশ বোরো ধান হ্যাঁ, কখন হয় আপনাদের কোনটা? কিচ্ছু পড়া লাগবে না, এটা আমি বলে দিলাম গ্যারান্টি দিয়ে। যদি শুধু আপনার আব্বুর সাথে বলেন যে আব্বু আমাকে এটা বলে দাও যে হচ্ছে যে এই ফসলগুলো কোন সময় হয়, কারণ আমি নিজে এগুলো মনে রাখতে পারতাম না। ঠিক আছে, এই যে কার্তিক থেকে ফাল্গুন চৈত্র আষাঢ়, বাট এমনি কারো থেকে শুনলে দেখবেন আপনার আবার মনে থাকবে। কারণ সবগুলো তো আর মনে রাখা লাগবে না, বাট লিস্ট গল্প করবেন বিষয়গুলো নিয়ে, যে হচ্ছে এই মৌসুমের উপর নির্ভর করে বাংলাদেশে কোন সময়ে কোন ফসলটা আসে। যেমন ওই দিন কোর্টে একটা ঘটনা ঘটছে মজার। আমি এক স্যারের সাথে ছিলাম, বসেছিলাম। তা হচ্ছে যে একটা মামলার সাক্ষীতে সে বলতেছে যে সে আমন ধান কাটতে গেছে, ওই সময় একটা মানে মারামারি হয়েছে। পরে আমার স্যার প্রশ্ন করছিলেন যে আমন ধান তো ওই সময় কাটে না। তখন দেখা গেছে আর কোনো কথা কইতে পারতেছে না সাক্ষী, মানে সে যে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে এটা প্রমাণ হয়ে গেল। বুঝছেন বিষয়টা? জি। এটা কিন্তু খুব মজার জিনিস, আমার খুব মজা লাগছে। আমি ভাবলাম বাহ, জোস তো, স্যার কেমনে ধরে ফেললো জিনিসটা। এখন ধরেন যে অ্যাডভোকেট, তা সেও যদি এটা জানে, বুঝে, তাহলে কিন্তু তার জন্য রিবার্ট দেওয়াটা খুব বেশি সহজ হয়। ওকে, তারপরে হচ্ছে বাংলাদেশের কৃষিজ ফসল, পরের পেজে যান। কৃষিজ ফসল এখানে আমরা পাবো হচ্ছে প্যাডি, এই যে ধান নিয়ে পড়াশোনা করবেন। তারপরে গম, ভুট্টা, পৃষ্ঠা উল্টান আপনারা, আলু, আম, এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। এগুলো নিয়ে কি পড়াশোনা করবেন? যে আলুর শীর্ষ উৎপাদনে কোন জেলা, আর হচ্ছে বলা যায় যে যার বিশ্বে বাংলাদেশ আলু উৎপাদনে কততম, আলুর বিভিন্ন জাতের নাম। বিসিএস পরীক্ষায় এগুলার জাতের নাম আসে না, এমন কোনো বিসিএস পরীক্ষা নাই। আপনারা কোশ্চেন ব্যাংকে দেখছেন না এগুলো আসে না, বলেন তো? জি, জি ভাইয়া আলুর জাত, আলু আর করলা ধানের জাত কোনটা, আমার পাটের, বেশি। এগুলো আলুর জাত, আসবেই। ধানের জাত, হ্যাঁ, ভুট্টার আর জাত। এগুলো আসবেই, সো এগুলা আমরা এইভাবে দেখব। তারপরে হচ্ছে ধান, আলু, এগুলো দেখবো সব। তারপরে দেখেন যে বাংলাদেশের জিআই পণ্যসমূহ পেয়েছেন কিনা। জি, এই যে জিআই পণ্যসমূহ, এইটার ক্ষেত্রে চেষ্টা করতে হবে আপডেটেড থাকার জন্য, আপডেটেড ইনফরমেশন যে বইয়ে আছে। বাংলাদেশের সর্বশেষ কত নম্বর জিআই পণ্য আবিষ্কৃত হয়েছে? নাটোরের কাঁচাগোল্লা 8ই আগস্ট 2023 মনে হয় 17তম এটা। না, ছানার পায়েস এই যে গত পরশুদিন আবার নতুন একটা হয়েছে ভাইয়া শরীর শেরপুরের থানার পায়েস। ছানার পায়েস। পায়েস। সেজন্য আমাদের আপডেটেড থাকতে হবে, হ্যাঁ। এটা একদম হচ্ছে আপডেটেড ইনফরমেশনটা দেখে নিতে হবে। এটা হচ্ছে শীটের মধ্যে পাবেন, পরীক্ষার আগে যে শীটগুলো বের হবে ওখানে আপনারা জিআই নিয়ে পাবেন। তো জিআই নিয়ে কিছু পড়ার দরকার নাই, তবে জিআই নিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সেটা পড়তে পারেন। যেমন আমি একটা প্রশ্ন করি, যে বলেন আপনার জিআই এটার ফুল ফর্ম কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। তারপরে একটা প্রশ্ন যদি করি যে জিআই এই পণ্যটা স্বীকৃতি দান করে কোন সংস্থা? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওয়ার্ল্ড অর্গানাইজেশন। ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ভাই ডব্লিউআইপিও। ভেরি গুড। ভাই বাণিজ্য এগুলা মন্ত্রণালয়। এগুলো আপনারা পড়ে ফেলবেন, হ্যাঁ, যেগুলো মানে। তারপরে আপনারা হচ্ছে যেমন সর্বশেষ জিআই পণ্য কোনটা, এটা যেমন আসতে পারে, আবার এটাও আসতে পারে নিচের কোনটি জিআই পণ্য নয়। এরকম 4-5টা নাম দিয়ে একটা ভুংবাং একটা ভুয়া নাম দিয়ে দিল। ঠিক আছে, এইটা একটু এভাবে দেখে ফেলবেন। তাহলে কি ভাইয়া 43টা জিআই পণ্যের নাম মনে রাখতে হবে? আহ কঠিন হয়ে যায়, আমি সেটা ফিল করি, কঠিন হয়ে যায়। কিন্তু 43টা সব মনে রাখা লাগবে না, যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখবেন। যেমন আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা বলেন যে বাংলাদেশের নিচের নিচের কোনটি বাংলাদেশের জিআই পণ্য নয়। অপশন দিচ্ছি আমি, হ্যাঁ। ঢাকাই মসলিন, রংপুরের শতরঞ্জি, কালোজিরা চাল, দিনাজপুরের লিচু। দিনাজপুরের লিচু। জি, দিনাজপুরের আপনারা লিচু। কমন সেন্স দিয়ে উত্তর দিলেন, এইভাবে দিনাজপুরের কমন লিচু, সেন্স দিয়ে হ্যাঁ। উত্তর দিতে হবে। যে এই চারটার মধ্যে কোনটা হবে সেটা আমি জানি, তাহলে ওইটা হবে না, এরকম আর কি। তারপর যদি বলি যে বাংলাদেশের সর্বপ্রথম জিআই পণ্য কোনটি? জামদানি। জামদানি। কত সালে সেটা জামদানি শাড়ি। কত সালে সেটা 17ই নভেম্বর 2016। 2016 সালে। হ্যাঁ, এইভাবে আমরা পড়বো। তারপরের টপিকে যান, দেখেন ক্যাশ ক্রপস আছে। ক্যাশ ক্রপস মানে হচ্ছে অর্থকরী ফসলগুলো, আর একটু আগে যেগুলো পড়ছি আমরা ওগুলো হচ্ছে ফুড ক্রপস, মানে যেগুলো হচ্ছে আমাদের খাদ্যশস্য। খাদ্যশস্য আর কি। এবার আমরা খাদ্যশস্য। দেখবো ক্যাশ ক্রপস, যেগুলো আমরা রপ্তানি করি। যেমন বাংলাদেশ রপ্তানি করে, প্রথমেই আপনারা দেখবেন যে পাট। পাট নিয়ে পড়াশোনা করবেন। পাটকে কি কি বলা হয়, পাটের কি কি জাত আছে সব পড়বেন না, দেখে বুদ্ধি করে কমন সেন্স দিয়ে। আর দেখবেন কিছু কিছুতে স্টার দেওয়া আছে, ওই স্টার গুলো ভালো করে পড়বেন, স্টার মার্কস দেওয়া আছে বইটাতে। তারপরে চা পড়বো। চা পড়বো, তারপরে হচ্ছে তামাক,
তারপরে হচ্ছে জুম চাষ, আখ, রাবার। ওকে, এবার আপনারা দেখেন কয়েকটা পেজ পরে যান, দেখেন যে বিভিন্ন উচ্চ ফলনশীল জাত একটা লিস্ট আছে, জাত পেয়েছেন কিনা? ভুট্টা, জি কলা, আম, ধান, ভাইয়া গম, আলু, বেগুন, মরিচ। এই যে জাত, এই জাতের মধ্যে দেখেন কয়টা স্টার দেওয়া আছে বইটার মধ্যে? 3 স্টার দেওয়া আছে ভাইয়া। তার মানে জাত কি ভালো করে পড়ে ফেলতে হবে না? জি যদি জি আপনাদেরকে ভাইয়া। প্রশ্ন করি যে রূপালী, ডেলফোজ, এগুলা কোন কোন ফসলের জাত? রূপালী, ডেলফোজ, বের করে বলেন, দেখে দেখে বের করেন। তুলা। তুলা। তুলা ভাইয়া, তুলা। এটা পরীক্ষায় আসছে অনেকবার, রূপালী আর ডেলফোজ কোন ফসলের জাত। তারপরে এর আগেও আরেকবার আসছে, সেটা হচ্ছে যে সোনালী, বলাকা, অগ্রণী, আকবর, এগুলা কিসের জাত? গম। গম। ওকে, গম, তারপরে উন্নত হচ্ছে, জাতের গম। হ্যাঁ, তারপর হচ্ছে যে নয়নতারা, কাজল, এগুলা কোন জাত? নয়নতারা, কাজল, বেগুন। বেগুন। এভাবে জাতগুলো আমরা একটু দেখে ফেলবো, আর কোন কোন জাতগুলো ভালো করে পড়তে হবে সেটা জানার জন্য আমরা কোশ্চেনগুলো একটু সলভ করে ফেলবো। ওকে, একটু ভয় লাগতে পারে যে ভাই এত ইনফরমেশন কেমনে মনে রাখবো, বাট একবার যখন রিডিং দিবেন, জিকে মুখস্থ করার যাবে না, জিকে শুধু রিডিং দিবেন, শুধু একবার দেখে যাবেন, পৃষ্ঠা উল্টায় যাবেন শুধু। এভাবে 4 বার 5 বার একবার করে রিডিং দিলে অটো মনে থাকবে। এবার আমরা দেখব কৃষি ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান, কৃষি নিয়ে বাংলাদেশে গবেষণা করে এমন অনেক প্রতিষ্ঠানের নাম আমরা জানি, যেমন বাড়ি, তারপরে BRRI, তারপরে বিনা, তারপরে BADC। এখন এগুলোর সম্পর্কে জানতে হবে কোনটার সদর দপ্তর আসলে কোথায়, বা কোনটা কোন জায়গায় অবস্থিত, এগুলো আমরা বের করে ফেলবো আর কি। যেমন হচ্ছে যে বাড়ি, বাড়ি কোথায় অবস্থিত যদি প্রশ্ন আসে? বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর। হচ্ছে গাজীপুর। 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 তারপর হচ্ছে বিরি, BRRI, বিরি, বিরি জয়দেবপুর, হচ্ছে, গাজীপুর। এটাও গাজীপুর। জয়দেবপুর, গাজীপুর। গাজীপুর। হ্যাঁ। তারপর হচ্ছে বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, এটা কোথায় অবস্থিত? বিনা। বাকৃবি, ময়মনসিংহ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এটা এটা ময়মনসিংহ। ময়মনসিংহে, কারণ ময়মনসিংহে কৃষি ভার্সিটি আছে, তাই না? ওই জি, জন্য। আমার জি সব ভাইয়া। তারপর কৃষি হচ্ছে ছিল। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, BADC। এটা যেহেতু একটা ঢাকা। কর্পোরেশন, এটা ঢাকাতেই থাকা উচিত। ঢাকা। হ্যাঁ, সদর দপ্তর হ্যাঁ, ঢাকায়। দিলকুশা, ঢাকা। হ্যাঁ। এগুলো আমরা একটু দেখে ফেলবো। তারপরে এর পাশেই দেখেন আরো কিছু এরকম ইনস্টিটিউট আছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, হ্যাঁ, তুলা গবেষণা, তুলা উন্নয়ন বোর্ড, এরকম। এগুলা এক পলক দেখবেন, সব দেখার দরকার নাই, শুধু কোশ্চেনে যেগুলো আসছে ওগুলা দেখলেও আমি মনে করি আপনাদের হয়ে যাবে, কারণ এত কিছু মনে রাখা আসলে সম্ভব না। তারপরে এবার আমরা তার পরের পৃষ্ঠায় যাই। তার পরের পৃষ্ঠায় কৃষি বাতায়ন, কৃষি কল সেন্টার, এগুলো এখন আর আসবে না। ওকে, তারপরে কৃষি ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান, এটা আপাতত স্কিপ করবেন। তারপর বাংলাদেশের মৎস্য সম্পদ পেয়েছেন কিনা? মৎস্য জি। সম্পদটার উপরে 3 স্টার দেওয়া, দেখেন মৎস্য সম্পদ, এটা খুব ভালো করে পড়তে হবে। আপনি যে মৎস্য সম্পদ, বঙ্গবন্ধুর যে, কথা বললেন, নাই ওই টপিকটা নাই। হ্যাঁ আপু, আপনি যে বঙ্গবন্ধু বাতায়ন এগুলো বললেন না, ও ওই নতুন বইয়ে নাই? না নতুন বই এই টপিক গুলো নেই। আরে, সম্পর্ক আগেই বা বদলে, দেখছি। সম্পর্ক বদলে গেল একটি পলকে। একটি বালকে। কি অবস্থা না? আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের মৎস্য সম্পদ এই জন্য পড়বেন। ভাইয়া পেজ কমে গেছে। হ্যাঁ, ওই জন্য। পেজ কমে গেছে, মানে পৃষ্ঠা কমে গেছে ও আচ্ছা, পৃষ্ঠা বইয়ের। কমে গেছে। আর সমস্যা নাই, পৃষ্ঠা বাড়ানোর আর জি লোক আছে, ভাইয়া। আস্তে আস্তে বেড়ে যাবে, আবার কোনো টেনশন নেই, আপনারা চিন্তা করবেন না। নতুন নতুন দেখবেন যে ইনিশিয়েটিভ গুলো নেওয়া হবে গভর্নমেন্টের তরফ থেকে, ওগুলো সব আবার বইয়ে চলে আসবে। ওকে, মৎস্য সম্পদ দেখবো আমরা, বিশ্বে বাংলাদেশ মৎস্য উৎপাদনে কত, তারপরে বাংলাদেশের কোন মৎস্য কতটুকু উৎপাদন হয়, মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত। এবার মৎস্যের মধ্যে আবার চিংড়িটাকে ভালো করে পড়তে হবে, কারণ এটাকে হোয়াইট গোল্ড বলা হয়। মৎস্যের পরে দেখবেন আপনার প্রাণী সম্পদ, প্রাণী সম্পদের পরে কি আর কিছু আছে? না ভাই, ভাইয়া। ইলিশে 3 স্টার দেওয়া আছে, ইলিশটা পড়বো না? কোনটা কোনটা?
জাতীয় মাছ ইলিশ, এখানেও দেখছি বইয়ের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিক্সটা দেয়। ইলিশ তো অবশ্যই ভালো করে পড়তে হবে, ইলিশ অনেক ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে, আমি যখন এই টপিক থেকে আপনাদের জন্য এই সপ্তাহে পরীক্ষায় এই সপ্তাহে যে পরীক্ষা হবে, এই পরীক্ষা যখন আমি প্রশ্ন করব, তখন কিন্তু আমি শুধুমাত্র এই 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 বেসিক ভিউ থেকেই করব না, ওকে? আমি 50% কোশ্চেন করবো এই বই থেকে, বাকি 50% করবো কোত্থেকে বলেন তো? অন্য বই। আরো বিভিন্ন বই থেকে অন্যান্য বই ভাইয়া। থেকে, কিন্তু টপিক অন্যান্য কিন্তু বই সেম থাকবে। টপিক কি থাকবে? সেম। সেম থাকবে, মানে হচ্ছে কৃষিজ সম্পদ। সেজন্য আপনারা যদি মনে করেন যে ভাই আমার কাছে একটা ডাইজেস্ট আছে বা আমার কাছে অন্য একটা বই আছে, ওখান থেকে কি আমি দেখবো কিনা, আপনি একটু দেখতে পারেন যে ওখানে আর নাড়াচাড়া করে যে এই বইয়ের সাথে ওই বইয়ের কি পার্থক্য। বাট এই একটা বইও যদি ভালো করে পড়েন, আপনার আল্লাহর রহমতে আশা করি খুব বেশি সমস্যা হবে না। কারণ আমি যে অন্য বই নিব না, আমার এই নতুন কোশ্চেন 50% বের করতে খুব আমার জীবন বের হয়ে যাবে। কেন বলেন তো? সব পড়াই সব সেম। সেম, আসলেই সেম, আহামরি পার্থক্য নাই। কারণ যারা বইগুলো লেখে তারা কিন্তু অন্য সব বই নিয়েই লিখতে বসে, তাই না? শুধু হচ্ছে জি প্যাটার্নটা, ভাইয়া। শুধু প্যাটার্নটা ভিন্ন থাকে আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।